ওভার টু ইউ মুক্তির মশাল ভাই, রাজ ভাই, আপনি শুরু করুন তাড়াতাড়ি। ধন্যবাদ মডারেটর সাহেব, আপনার মূল্যবান পরিচয় এবং মূল্যবান কথাগুলো উপস্থাপন করার জন্য। আমি মুক্তির মশাল রাজ আছি আপনাদের সাথে আজকের ডিবেটের মডারেটর হিসেবে। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি প্রথমে পরিচয় চাচ্ছি যারা আলোচক বা ডিবেট যারা করবেন, দুইজন, নাম্বার 7 এ এবং নাম্বার 4 এ। ওনাদের পরিচয়টা একটু নিয়ে নিচ্ছে এবং তাদের অবস্থানটাও যাতে তারা বলতে পারে আর কি। প্রথমে আমি ইলুশনদের কাছে যাচ্ছি। দাদা, আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আপনার অবস্থানটা একটু ক্লিয়ার করবেন। থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, হোস্ট, মডারেটর এবং সম্মানিত অতিথিবর্গ যারা আছেন, আমার তরফ থেকে আন্তরিক অভিবাদন আপনাদের সবাইকে। আমার পরিচয় আসলে এরকম কোনো পরিচয় নেই। আমার নাম ইলিউশন, সবাই চিনে মোটামুটি যারা এই মধ্যে ওল্ড ইউজার হিসেবে আছেন। আজকে আসলে যে বিষয়টা, রাহুলদার একটা দাবি, ক্রিয়েটর ডাজন্ট এক্সিস্ট। তো এইটার উপরে উনি বক্তব্য দেবেন এবং উনি তার যে মাইন্ডসেট অথবা তার যে ইন্টেলেকচুয়াল লেভেলের যে কথাবার্তা, আর্গুমেন্ট, যাই কিছু উনি পারেন এটার সপক্ষে উনি দাঁড় করাবেন। কিন্তু বিষয়টা হলো আমি অ্যাগনোস্টিক, এটা আমি আগেও ক্লিয়ার করছি, লাস্ট ডিবেটও এটা ক্লিয়ার হয়ে গেছে। তো লাস্ট ডিবেটে আমার একটা দাবি ছিল, সেটার কারণে আমি ওই ওই বিষয়টাকে আমি প্রুভ করার চেষ্টা করেছি এবং রাহুল দা এইটাকে, আমি জানি না আমার পজিশন এটা কতটুকু রাইট ইয়া রং, তবে হ্যাঁ, উনি যেহেতু একটা দাবি করেছেন, উনি ক্লেম ক্রিয়েটর ডাজন্ট এক্সিস্ট, তো এইটার বিপক্ষে যতটুকু এভিডেন্স যে কোনো জায়গা থেকে, যে কোনো সোর্স থেকে ব্যবহার করা দরকার আমি করব, বাট আই এম ইন অ্যাগনস্টিক পজিশন। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ ইলিউশন দাদা, আপনার মূল্যবান পরিচয় দেওয়ার জন্য এবং আপনার অবস্থান ক্লিয়ার করার জন্য। আজকে স্রষ্টার অস্তিত্ব নেই এর পক্ষে ডিবেট করবেন আমাদের রাহুল দা। নাম্বার 4 এ তিনি অবস্থান করতেছেন। আমরা ওনার পরিচয় এবং পরিচয়টা চাচ্ছি আপনার। জি প্লিজ রাহুল দা। সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমার নাম রাহুল, আমি একজন অ্যাথিস্ট। আজকে আহ, আমার আমাদের যে বিতর্কের টপিক রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটর ডাজ নট এক্সিস্ট, স্রষ্টার কোনো অস্তিত্ব নেই। এবং আগের দিন আপনারা সবাই ডিবেট দেখেছেন, জানি না কাজে কেমন লেগেছে। যাই হোক, আশা করি আজকে টা ভালো লাগবে। আমার আর কোনো বক্তব্য নাই। অসংখ্য ধন্যবাদ রাহুল দা। দুইজনের পরিচয় পেলাম, পক্ষ এবং বিপক্ষ দুইজন আলোচকের। তো জাস্ট কিছু কথা বলে নেওয়া দরকার বিধায় আমি এজ এ মডারেটর হিসেবে যারা আলোচক এবং শ্রোতাবৃন্দ সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে সবাইকে স্বাগত। অলরেডি জানানো হয়েছে, আমি আবারও জানাচ্ছি। আর আজকের যে বিষয়টা, এটা মানব সভ্যতার ইতিহাসে এটা সব থেকে পুরনো এবং সবচেয়ে গভীর একটা প্রশ্ন বা বিষয়। ঈশ্বর আছেন কি নেই, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ ধর্ম গড়েছে, দর্শন গড়েছে, তার পজিশনটাকে ডেভেলপ করার জন্য যুদ্ধ করেছে, শান্তিও খুঁজেছে। কিন্তু এই প্রশ্নর ডিভাইডেশন এখনো রয়ে গেছে। তো আমরা আজকের যেই ডিবেট বা বিষয়, এই বিষয়টার একটা সভ্য যুক্তি নির্ভর একটা কাঠামোয় আলোচনা করব বা বিতর্ক করব, যাতে আমাদের যৌক্তিক যে অবস্থান, যৌক্তিক যে পজিশন পয়েন্ট, এই বিষয়গুলা উঠে আসে। দুইজনকে অনুরোধ যে আপনারা আলোচনার করার ক্ষেত্রে কেউ কাউকে অ্যাটাক করবেন না, অ্যাড হমিনেম করবেন না, স্ল্যাং অবশ্যই ইউজ করবেন না।
আমি দুইজনের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর দর্শক সারিতে যারা আছেন শ্রোতাবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই মূল্যবান ডিবেটে যুক্ত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা করে যখন শুনবেন, একটা সুন্দর একটা ডিবেট হবে, আলোচনা হবে। আর আলোচকদের কাছ থেকে আমরা পরবর্তীতে আপনাদের যে অপিনিয়ন, মতামত বা প্রশ্ন, এটা জেনে নিব। আপনাদের মূল্যবান মতামত গুলো আমরা ডিবেটের শেষ মুহূর্তে জেনে নিব। সবাই সুযোগ পাবেন কথা বলার। তো যাই হোক, আমি লেট করতে চাচ্ছি না, আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে। ডিবেটের মূল আলোচনায় যাওয়ার আগে টাইম ফ্রেমটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আজকের ডিবেটের সময়, মূল সময় হচ্ছে গিয়ে 100 মিনিট। প্রথম 4টা স্টেপে ডিবেট হবে। প্রথম স্টেপে 20 মিনিট, পরের স্টেপে 15 মিনিট, পরের স্টেপে 10 মিনিট, পরের স্টেপে 5 মিনিট। এই 5 মিনিট স্টেপ শেষ হওয়ার পর আমাদের ডিবেটটা শেষ হয়ে যাবে। 4টা স্টেপ আমরা করবো আর কি। প্রথমে শুরু করবেন রাহুল দা আজকের ডিবেটের টপিকের পক্ষে। স্রষ্টার অস্তিত্ব নেই। স্রষ্টার যে অস্তিত্ব নেই এর পক্ষে উনি যুক্তি আর্গুমেন্ট পেশ করবেন। সবার উদ্দেশ্যে মনোযোগ দিয়ে শুনবেন। আর কমেন্ট আমি খুলে দিব অবশ্যই, মানে এই আর্গুমেন্টটা শেষ হওয়ার পর, যাতে আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই বিষয়টার উপর আমি ফোকাস করে আপাতত কমেন্ট অফ রাখতেছি, আমি খুলে দিব, অবশ্যই খুলে দিব। জি, না না, কমেন্ট খুলে দিতে পারেন, সমস্যা নেই, সমস্যা নেই, কমেন্ট খুলে দিতে পারেন, আমি মাঝে মাঝে তথ্য দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যেহেতু প্রয়োজন, হুম। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কমেন্টটা একটু পরে করেন, কমেন্ট করার সময় আছে, কিন্তু হ্যাঁ, আর্গুমেন্টটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি যারা যারা শ্রোতাবৃন্দ যারা আছে তাদের প্রতি অনুরোধ আর কি। আপনারা কমেন্ট অবশ্যই করবেন, কিন্তু আগে মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন, মূল আর্গুমেন্টটা বোঝার চেষ্টা করুন যে ওনারা কি যুক্তি দিচ্ছে, তারপরে আপনারা এদের কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। এটা আমার অনুরোধ আর কি, এজ এ মডারেটর হিসেবে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আহ, শুধুমাত্র দুইজনকে খুলে দিচ্ছি, যাতে এখানে প্রবলেম না হয় আর কি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, পরবর্তীতে আমি অবশ্যই খুলে দিব। জি, ধন্যবাদ শ্রোতা বৃন্দ যারা আছেন, অতিথিবৃন্দ সবাইকে। রাহুল দা, তাহলে আপনার সময় এখন প্রথম স্টেপে 20 মিনিট। আপনি আপনার মূল আর্গুমেন্ট পেশ করুন। ধন্যবাদ। তো ক্রিয়েটর ডাজ নট এক্সিস্ট, তার জন্য আমি প্রথমে যেটা দেবো, প্রথম যে আর্গুমেন্টটা দেবো সেটা হচ্ছে ক্লাস আর্গুমেন্ট এগেইনস্ট গড। Premise 1, if the universe is eternal, then God does not exist. Premise 2, universe is eternal. Conclusion, therefore God does not exist. Premise 1 এ আমরা বলছি universe is eternal. Then if universe is eternal, then God does not exist. এক্ষেত্রে আশা করি কারোর কোনো দ্বিমত পোষণ নেই। কারণ যদি ইউনিভার্সটা ইটার্নাল ধরেই থাকে, ইউনিভার্স বলতে আমি যেটা বোঝাচ্ছি সবার প্রথমে ক্লিয়ার করে নিতে চাই যে রিয়েলিটির মধ্যে যা কিছু আছে সবকিছুই ইউনিভার্সের অন্তর্গত। আমি বলছি যে ইউনিভার্স ইজ ইটার্নাল, দেন গড ডাজ নট এক্সিস্ট। যদি ইউনিভার্স ইটার্নাল হয় তাহলে গড এক্সিস্ট করে না। কেমন করে এক্সিস্ট করে না? যদি কোনো কিছু সৃষ্টিই না হয়। কারণ সবকিছু রিয়েলিটি, সবকিছু ইউনিভার্স যদি ইটার্নাল ভাবেই এক্সিস্ট করে, তার মানে কোনো কিছু সৃষ্টি হয়নি। যেহেতু সেখানে কোনো ক্রিয়েশন নাই, সুতরাং সেখানে কোনো ক্রিয়েটর নাই। প্রেমিস 2 হচ্ছে ইউনিভার্স ইজ ইটার্নাল। এই ক্ষেত্রে হয়তো আমার প্রতিপক্ষের কোনো রকম বিপক্ষে কথা বলতে পারে, এক্ষেত্রে তিনি আমার এগেনস্টে কথা বলতে পারে। কিন্তু প্রেমিস 1 এর ক্ষেত্রে কিন্তু এটা ইউনিভার্সালি আমরা দুজনে কিন্তু একমত যে ইউনিভার্স যদি ইটার্নাল হয় তাহলে গড এক্সিস্ট করবে না। কারণ ইউনিভার্স যদি ইটার্নাল হয় কোনো কিছু সৃষ্টি হয়নি, যেহেতু ক্রিয়েশন নাই সেহেতু ক্রিয়েটর নাই। প্রেমিস 2 হচ্ছে ইউনিভার্স ইজ ইটার্নাল। কনক্লুশন, যদি ইউনিভার্স ইটার্নাল হয় তাহলে গড সেখানে নাই। প্রথম আমি যেটা করব, প্রথমে যেটা আমি দেব সেটা হচ্ছে একটা রিসার্চ পেপার দেব। আমাদের রিসেন্টলি 2014 সালের একটা রিসার্চ পেপার সি ওয়াট পেয়েছে। এখানে যেই কথাগুলি বলা হচ্ছে সেখানে বলছে
we discuss about cosmological models for an eternal universe. Physical observables show no singularity from the infinite past to the infinite future. তার মানে বলতে চাইছি ইউনিভার্সের কোনো শুরু নেই। ইউনিভার্সটা ইনফিনিট ভাবেই পাস্টেও ছিল এবং ফিউচারেও ইনফিনিট ভাবে ছিল, এই ইনফিনিট ভাবে থাকবে। হ্যাঁ, এখানে আরো বলা হচ্ছে while the universe is evolving there is no beginning and no end. হ্যাঁ, তার সাথে লেখা আছে the universe exists forever. রিসার্চ পেপারে আমি যেটা দিয়েছি সেটার মধ্যে যেরকম আমি কথা বলছি সেই কথাগুলি বলছে যে ইউনিভার্সের কোনো রকম শুরু বা ইউনিভার্সের কোনো রকম ভাবে শেষ নেই। এবং আমার এই প্রেমিসের পক্ষে যে ইউনিভার্স ইজ ইটার্নাল, প্রেমিস 2 এর পক্ষে এইটা আমি একটা সায়েন্টিফিক, যেটা আমি একটা জার্নাল দিলাম যেটা আমার প্রুফ হিসাবে। এবং যদি আমার প্রতিপক্ষকে আমার এগেনস্টে যদি এই কথাটা বলতে হয় যে এই রিসার্চ পেপার ভুল, তাহলে তারপরে 2014 পরে যে কোনো একটা রিসার্চ পেপার, যেটা রিসার্চ পেপার বেরিয়েছে যে ইউনিভার্স ইজ নট ইটার্নাল, এই একটা এরকম কোন রিসার্চ পেপার তাকে এখানে আনতে হবে। এবং যদি তিনি এই জিনিসটা না আনতে পারেন তাহলে আমি যেই প্রেমিসটা বলেছি ইউনিভার্স ইজ ইটার্নাল এবং আমি যে রিসার্চ পেপারটা দিয়েছি সেই জিনিসটা সব সময় ভ্যালিড থাকবে। যতক্ষণ না তিনি একটা পাল্টা, যতক্ষণ একটা রিসার্চ পেপার না আনতে পারছেন ততক্ষণ পর্যন্ত আমার এই কথাটা ভ্যালিড থাকবে। এবার হচ্ছে ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন ফর প্রেমিস 2। ইফ কন্টিনিউটি বিহাইন্ড ক্লাস এক্সিস্ট দেন ইউনিভার্স ইজ ইটার্নাল। প্রেমিস 2, continuity behind class exists. Conclusion, therefore universe is eternal. এখানে বলা হচ্ছে যদি কন্টিনিউটি বিহাইন্ড ক্লাস এক্সিস্ট করে তাহলে ইউনিভার্সটা ইটার্নাল হবে। কন্টিনিউটি বিহাইন্ড ক্লাস বলতে আমরা কি বুঝি? আমরা প্রথমে জেনে নেবো আমাদের ক্লাস বলতে কি বোঝানো হয়। ক্লাস বলতে আমরা যেটাকে বোঝানো হয় সেখানে ক্লাস, এভরিথিং ইজ এ ক্লাস। সূর্য একটা ক্লাস, আপনার ডিওড্রেন্ট একটা ক্লাস, আপনার ল্যাপটপ একটা ক্লাস, আপনার একটা ব্যাগ একটা ক্লাস, আপনার খাতা একটা ক্লাস, ঠিক আছে, আপনি নিজেও একটা ক্লাস। এই ক্লাস, যখন আমরা এই ক্লাসের কথা বলছি, এই ক্লাস কিন্তু শূন্য থেকে এক্সিস্টেন্সে আসেনি। হুম, এই ক্লাস, এই ক্লাসটা কিন্তু আরেকটা কোনো একটা জিনিস থেকে কোনো জিনিসে পরিবর্তন হয়েছে। যেমন ইভেন আপনার যে ঘরের বাড়ির যে আপনার গ্লাসটা রয়েছে বা আপনার কাপটা রয়েছে বা আপনার ল্যাপটপ রয়েছে, সেটার জন্য কোনো না কোনো একটা মেটেরিয়াল লেগেছে এবং সেই মেটেরিয়াল দিয়ে এগুলো তৈরি হয়েছে। সবকিছু যে সবসময় এজেন্ট কসেই তৈরি হবে এটা কিন্তু কোনো কিন্তু ব্যাপার না। কিছু কিছু জিনিসপত্র এজেন্ট কসে তৈরি হয়। যেমন আপনি বলতে পারেন যে ল্যাপটপ এজেন্ট কসে তৈরি। ইভেন আমরা ল্যাবের মধ্যে এখনো ডায়মন্ড তৈরি করতে পারি, এটাও এজেন্ট কস। কিন্তু আবার কিছু ন্যাচারাল ইয়েও থাকে, ন্যাচারাল কজও থাকে। হুম, ন্যাচারাল কজ আমরা বলতে কি বোঝায়? ন্যাচারাল কজ বলতে বোঝায় যে যেমন আমার খনির মধ্যে কোনো কয়লা থেকে হিরে তৈরি হচ্ছে বা কয়লা থেকে ডায়মন্ড তৈরি হচ্ছে। কার্বন থেকে আপনার ডায়মন্ড তৈরি হবার এই যে প্রসেস, এটা কিন্তু ন্যাচারালি হয়। অনেক কিছুই ন্যাচারালি অকার হয় এবং সেটাও এক একটা ক্লাস। এবং তার মানে আমরা জানতে পারি যে, তাহলে আমরা জানতে পারি যে প্রতিটা জিনিস যেগুলি ক্লাস রয়েছে তার পিছনে কোনো রকম এজেন্ট বা কোনো রকম ভাবে ন্যাচারাল একটা কোনো কিছু আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুর পিছনেই একটা কন্টিনিউটি আছে। হুম, এবং আমরা অলরেডি যেই রিসার্চ পেপারটা দিয়েছি সেটার মধ্যেও আমাদের বলা রয়েছে যে ইউনিভার্সটা সবসময়ের জন্য এক্সিস্ট করছে এবং সব সময়ের জন্য। তার মানে আমাদের বুঝতে হবে যে সবকিছুর পিছনেই কোনো না কোনো একটা ক্লাস রয়েছে। হুম, এবং এই ক্লাসটার ব্যাপারে যদি আমরা জানতে চাই আমরা দেখতে পারবো যে কোনো কিছুই, কোনো ক্লাসই কোনো রকম অ্যাবসলিউট নাথিংনেস থেকে কোনো কিছু এক্সিস্টেন্সে আসছে এমন কোনো ক্লাস আমরা পাবো না। হুম, এবং আপনি যখন অ্যাকনলেজমেন্টের উপরের যে লাইনগুলো আপনি যখন দেখতে পাবেন তখন আপনি দেখতে পাবেন যে সিঙ্গুলারিটি ইজ গিভেন প্রেম মে বি ফিল্ড। 1 মিনিট।
এখানে লেখা রয়েছে অ্যাপারেন্ট সিঙ্গুলারিটিস ইন এ গিভেন ফ্রেম মে বি ফিল্ড সিঙ্গুলারিটি অ্যাসোসিয়েটেড টু এ পার্টিকুলার চয়েস অফ ফিল্ড while physical observable remain regular। তার মানে আমরা তখনই দেখব যে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু ফিজিক্যাল অবজারভেবল রেগুলার থেকেই কিন্তু এই জিনিসগুলি আসছে। কোনো কিছু কিন্তু এরকম আমরা কোনো কিছু পাচ্ছি না যেগুলো অ্যাবসলুট নাথিংনেস, তা অ্যাবসলুট জিরো থেকে কোনো কিছু এক্সিস্টেন্সে আসছে। যখন যেখানে আমি ফিজিক্যাল যদি আমি বলি, আমরা যখন ফিজিক্যাল এভিডেন্সের কথা বলি সেক্ষেত্রে আমাদের কাছে এই রিসার্চ পেপার আছে, এবং ইভেন যখন আমরা ফিলোসফিক্যাল যখন আলোচনায় যাচ্ছি তখন মেটাফিজিক্যাল ফার্স্ট প্রিন্সিপাল যেটা রয়েছে সেটাতে বলা হয় যে কোনো কিছুই অ্যাবসলুট নাথিংনেস থেকে আসতে পারে না। আমরা এটার মধ্যে আরেকটা লাইন পাই, ফিলোসফিক্যাল লাইন যেটাকে পাই, সেটা হচ্ছে এক্স নিহিলো নিহিল ফিট। এক্স নিহিলো নিহিল ফিট মানে হচ্ছে নাথিং কামস ফ্রম নাথিং। যদি ক্লাস তার মানে যদি সব সময় থাকে, তার মানে যদি কোনো সময় কোনো কিছু নাথিংনেস থেকে কোনো কিছু ক্রিয়েটই না হয়, তাহলে আমরা বলতে পারি যে সবকিছুর পিছনেই সবসময় কোনো না কোনো ক্লাস এক্সিস্ট করতো। এবং যেহেতু কোনো না কোনো ক্লাস এক্সিস্ট করতো, তার মানে ইউনিভার্সটা ইটারনাল, এটা প্রমাণিত হচ্ছে। এবং প্রথম আর্গুমেন্ট যেটা হচ্ছে আমাদের ক্লাস আর্গুমেন্ট এগেইনস্ট গড, সেটা আমি এইভাবে এটার ভ্যালিডেশনটা দিলাম। এবং সেকেন্ড আর্গুমেন্ট যেটা হচ্ছে আমার হচ্ছে কনসেনসাস আর্গুমেন্ট এগেইনস্ট। আমার সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে কনসেনসাস আর্গুমেন্ট। ইফ কনসেনসাস এক্সিস্ট ইন এ ফেভার অফ অ্যাথিজম দেন অ্যাথিজম ইজ ট্রু। কনসেনসাস এক্সিস্ট ইন ফেভার অফ অ্যাথিজম। কনক্লুশন, দেয়ারফর অ্যাথিজম ইজ ট্রু। এবং এটার মানে আমি কি বোঝাচ্ছি, ইফ কনসেনসাস এক্সিস্ট ইন ফেভার অফ অ্যাথিজম, এই কথাটার মানেটা যেটা আমাদের দাঁড়ায় যে অ্যাথিজমের ইয়েতে পক্ষে আমাদের কেমন ধরনের কনসেনসাস রয়েছে। কনসেনসাসের কথা হয়তো আমি আগের ডিবেটেও বলেছিলাম। কনসেনসাসের কথা যখন আমরা বলি, তখন আমরা পাই যে বিভিন্ন ধরনের অথরিটি বলতে গেলে আমাদের যেখানে আমরা মেন অথরিটি গুলি পাই সেগুলি হচ্ছে যেগুলি পাই সেগুলি হচ্ছে আমাদের সায়েন্টিস্টদের পাই, এবং সেখানে আমরা ফিলোসফিতেও পাই। হ্যাঁ, এবং আমরা যখন দেখতে যাই যে বিভিন্ন জায়গায় যখন আমরা বিভিন্ন নেচারের বিভিন্ন পরিবর্তনগুলি দেখি, নেচারের বিভিন্ন পরিবর্তনগুলির মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন এজেন্ট কজ থাকে। এটার জন্য গডের কোনো রকম হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না। যেমন ডিফরেস্টেশন এবং বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জেস, যেমন আপনার আন্টার্কটিকায় আপনার বরফ দিন দিন গলে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের আমাদের হিউম্যান কজগুলি পাই, এজেন্ট কজগুলি আমরা পাই। হুম, এক মিনিট। হ্যাঁ, তো আমরা যখন এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে দেখি, আমরা অনেক কিছু জিনিস দেখতে পাই। যেমন ধরে নেন যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা বলি যে কনসেনসাস কোন দিকে রয়েছে, যেমন আমরা যখন কনসেনসাসের কথা বলি, যদি একটা সিম্পল ওয়ার্ডে বলতে যাই, যখন আমাদের যে এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জকে আটকাতে গেলে, এই যে ক্লাইমেট যে আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে, ঠিক আছে, সেইটাকে আটকাতে গেলে আমাদের গাছ লাগানো প্রচন্ড পরিমাণে প্রয়োজন। এবং যদি গাছ আমি যদি লাগাই, এবং সেক্ষেত্রে আমাদের অনেক রকম ভালো হবে। কি পাবো আমরা? অক্সিজেন বেশি পরিমাণ পাবো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক পরিমাণ ঘটবে, বিভিন্ন ধরনের গ্রিন হাউস এফেক্ট থেকে আমরা রক্ষা পাবো, এবং এতে কিন্তু কনসেনসাস রয়েছে। হুম, এবং আমরা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমরা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং গাছ লাগালে আমরা এখান থেকে আমরা প্রফিট পাবো, আমাদের অনেক ভালো হবে। কিন্তু
এই কনসেনসাস কিন্তু আমাদের এখানে রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন দেখতে যাই বিভিন্ন ধরনের থিস্টিক ওয়ার্ল্ড ভিউতে বিভিন্ন ধরনের প্রবলেম দিয়ে তৈরি হয়, এবং সেই সমস্ত প্রবলেমের গুলো আমরা দেখতে পারি। যেমন কি কি প্রবলেম আমরা দেখতে পারি থিস্টিক ওয়ার্ল্ড ভিউতে? আমরা বিভিন্ন ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিস্টদের দেখতে পারি, বিভিন্ন ধরনের প্যারানরমাল রিসার্চারদের দেখতে পারি, যারা বিভিন্ন ধরনের জার্নাল লেখে, কিন্তু সেটাতে কিন্তু কোনোটাই পিয়ার রিভিউড হয় না। ইভেন যারা আপনার হয়, যারা গডে বিলিভ করে, গডে বিলিভ করে, যারা বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট রয়েছে, তাদেরও কিন্তু কোনো রকম পিয়ার রিভিউড কিন্তু জার্নাল আপনি পাবেন না। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে কনসেনসাস সব সময় আপনার যারা অ্যাথিজম আছে তার ফেভারে রয়েছে। ইভেন আমরা যদি সায়েন্টিফিক ফিল্ডে দেখতে যাই, বেশিরভাগ সায়েন্টিস্টও আপনার অ্যাথিস্ট, এবং বা আমরা বলতে পারি যে গডের এগেনস্টে বা গডকে ডিনাই করে বা গডকে বলে যে ডোন্ট নো। অ্যাথিজম আপনার শেখানো বেশি। ইভেন আমরা যখন ফিলোসফিক্যাল আলোচনাতে যাই, আমরা যখন ফিলোসফারদের দেখি একাডেমিক ফিলোসফারতে, তাদের মধ্যেও আপনার যারা রয়েছে অ্যাথিস্ট রয়েছে তাদের পরিমাণটা বেশি। আমি এখন হয়তো কিছুক্ষণ পর দিয়ে দেবো যেখানে হচ্ছে অ্যাথিজম কত পরিমাণ হচ্ছে, গডের মানে অ্যাথিজমের দিকে যারা সায়েন্টিস্ট রয়েছে তারা কত পরিমাণ রয়েছে, এবং যারা ফিলোসফার রয়েছে তারা কতজন হচ্ছে গডের এগেনস্টে রয়েছে, সেটারও আমি তথ্য দিয়ে দেবো। ইভেন আপনারা যদি কোনো রকম ভাবে দেখতে যান যে যারা লিডিং সায়েন্টিস্ট রয়েছে তারাও গডকে রিজেক্ট করে, এবং আমরা যখনই ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডেও যাব তখনও আমরা দেখতে পাবো যে বিভিন্ন ফিলোসফাররা গডকে ডিনাই করে। আমি এখানেই আমার বক্তব্যটা এন্ড করছি, এবং আমি চাইবো আমার প্রতিপক্ষ যিনি আছেন তিনি যেন একটা সায়েন্টিফিক রিসার্চ পেপার আনে, যেটা আমার যে রিসার্চ পেপারটা দিয়েছি সেটার এগেনস্টে কথা বলে, বা একটা ফিলোসফিক্যাল এ প্রায়োরি আর্গুমেন্ট দেয় যেটা আমার ক্লাস আর্গুমেন্টের এগেনস্টে যেন সেটা দাঁড়ায়, এবং সেখানে যেন প্রুফ করতে পারে যে আমার আর্গুমেন্টটা রং, বা এটা যেন প্রুফ করতে পারে যে গড এক্সিস্ট করে। যে কোনো একটা প্রুফ করলেই আমি মেনে নেব যে আমার যে আর্গুমেন্টটা দেওয়া হয়েছে সেটা ভ্যালিড নয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ রাহুল দা। নির্ধারিত সময় 20 মিনিটের অনেক আগেই আপনি আপনার পয়েন্টটা ক্লিয়ার করছেন, ক্লেমটা ক্লিয়ার করছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম যে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ইটার্নাল হয়, চিরস্থায়ী হয়, সবসময় যদি থেকে থাকে, তাহলে এখানে অন্য কিছু কিভাবে এক্সিস্ট করে, এই ক্লেমটা উনি করলেন। তো আমরা শুনবো ইলিউশন ভাইয়ের কাছ থেকে যে কিভাবে এই বিষয়টাকে ডিবাঙ্ক করেন। ওনার কাছ থেকে শুনবো। সবাই মনোযোগ সহকারে শুনেন এই 20 মিনিট। ধন্যবাদ। ইলিউশন দা, আপনার সময় স্টার্ট নাও। ধন্যবাদ সম্মানিত মডারেটর, সম্মানিত প্রতিপক্ষ, অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক অভিবাদন। শুরুতে আমি সেই বিখ্যাত ইলিউশন বাবার একটা কবিতার দুটো লাইন দিয়ে শুরু করতে চাই। এই পিঁপড়ে যাচ্ছিস কই, দেখি কি আছে তোর হাতে। পিঁপড়ে কি বলছে? বলছে, পাগল সম্মেলনে যাচ্ছি আমি মামা, হাতি চুলকাতে। অ্যাকচুয়ালি আমার এই কথাটা অনেক ডিপ ফিলোসফিক্যাল কথা। যদি এখানে আমার প্রতিপক্ষ ভাইয়ের যদি কিছু বুঝে থাকেন তাহলে তিনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চাইছি। আমরা এখানে মানুষ হয়ে এতটা মানে এমন একটা স্পিসিস, আমরা শুধু কগনিশন যদি না থাকতো আমাদের, তাহলে আমরা একদম নিম্ন স্তরের একটা
সাধারণ প্রাণীতে হয়তো রূপান্তরিত থাকতাম। একমাত্র কগনিশন থাকার কারণে আমরা নিজেদেরকে এক্সিস্টেন্সিয়ালিজমের নিজেদের যে একটা অহমবৃত্তিতা, সেলফনেস, এটাকে দাবি করতে পারছি। তো এই বিষয়টা টোটালি একটা মানে অন্ধের হাতি দর্শনের মতো হয়ে গেল। আমরা এখানে এতটা ছোট পিঁপড়ের মতো হয়ে পুরো একটা হাতি চুলকাতে চলেছি স্রষ্টা আছে কি নাই। আমার ভাই, প্রতিপক্ষ ভাই খুব সুন্দর একটা ক্লেম করলেন স্রষ্টা নেই, আর ওই না থাকার বিষয়টাকেই উনি প্রাধান্য করেই এখানে উনি একটা আর্গুমেন্ট রাখলেন। সেই আর্গুমেন্টটার পক্ষে বিপক্ষে যাই কিছু লাগে সবকিছু আমি চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আমার পজিশন অ্যাগনোস্টিক পজিশন, এটা সবাই জানেন। God exists or doesn't exist, that doesn't matter. The matter is his argument. উনি আর্গুমেন্ট এখানে প্রস্তুত করেছেন এটার্নাল ইউনিভার্সের গডের কতটা প্রয়োজন, কি প্রয়োজন না প্রয়োজন, বা কিভাবে ইগনোর করবেন, সবকিছু উনি ওনার যুক্তির মাধ্যমে উনি উপস্থাপন করেছেন। আমার মনে হয় না এখানে 5% জনগণ হয়তো বুঝতে পেরেছেন আপনার আর্গুমেন্ট, বাট আমি টেকনিক্যালি ওয়ার্ড গুলোকে নিয়ে আমি বুঝেছি আপনি কি বলতে চেয়েছেন। তো আমি শুরুতে বলতে চাই যে অ্যাকচুয়ালি আজকে একটা ওয়াদা করি আমি। সেই শুরুতেই ওয়াদাটা হচ্ছে কি, আচ্ছা টাইমটা একটু খেয়াল করবেন মুক্তির মশাল, আপনি কিন্তু পিকে লাগাননি। তো বিষয়টা হচ্ছে এমন যে এই পৃথিবীতে যতগুলো ব্যক্তি, স্কলার্স অথবা স্পোক্সম্যান যারা বক্তব্য দিয়েছেন, কারো বক্তব্য আমি এখানে বায়াসড হয়ে নয়, তবে যাকে বলিব তাহা সত্য বলিব। সত্যি কথা বলতে কেউ এইটা সম্পর্কে কিচ্ছু জানেন না যে গড সম্পর্কে, বাট প্রত্যেকে তাদের আইডিওলজিক্যাল ধারণা দিয়ে গেছেন। তো সেই ধারণা থেকে আমি শুরুতেই, যেহেতু আমি সনাতন ধর্ম থেকে বিলং করি, সনাতন ধর্মের একটা বিখ্যাত মন্ত্র রয়েছে ছান্দোগ্য উপনিষদে, সর্বম খলু ইদম ব্রহ্মম। এটা তৃতীয় অধ্যায়ের 14 নম্বরের 1 নম্বর মন্ত্র। আর এই মন্ত্রের অর্থ হচ্ছে সবকিছু নিশ্চয়ই, এই দৃশ্যমান জগৎ, সর্বম মানে হচ্ছে সবকিছু নিশ্চয়, আর খলু মানে হচ্ছে এই দৃশ্যমান জগৎ, ইদম ব্রহ্মম মানে হচ্ছে পরম সত্তা। মানে মূল ভাষাগত বিশ্লেষণ সেটা হচ্ছে এই জগতে ব্রহ্ম সম্পূর্ণ, জগৎ ব্রহ্ম সম্পূর্ণ আলাদা নয়, মায়া বা অজ্ঞানতার কারণে আমরা এটাকে আলাদা আলাদা দেখি। প্রকৃত পক্ষে ঈশ্বর, জীব এবং প্রকৃতি সবই অদ্বিতীয় ব্রহ্মের প্রকাশ। আর এই দর্শনের যে জাস্টিফিকেশনের জন্য স্বামী বিবেকানন্দ এবং শঙ্করাচার্য এই মন্ত্রের মাধ্যমে ব্রহ্মভাবকে উপলব্ধি করে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। দৃক দৃশ্যম বিবেক বইতে পুরো বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করা আছে, রেফারেন্স। দ্বিতীয়, যেহেতু আমি এথিস্টের এগেনস্টে দাঁড়াচ্ছি, তাহলে আমি যে কোনো সোর্স থেকে আমি প্রমাণ এখানে রাখবো। কোরআন সূরা আল আরাফ 54 নাম্বার, 6 দিনে সব সৃষ্টি করেছেন। সূরা হামিম সাজদা 9 থেকে 12 নম্বর, আকাশ ও বিস্তৃতি 4 দিনে সৃষ্টি করেছেন এবং বাকি সব 4 দিনে, সরি, আকাশ ও বিস্তৃতি করেছিলেন 4 দিনে, আর বাকি সব 2 দিনে। সূরা আম্বিয়া আসমান জমিন এক ছিল। এই যে বিশ্লেষণটা আমি এর আগে বলার পিছনের কারণ হচ্ছে, গড যে এক্সিস্ট করে এটার ব্যাপারে ধর্মীয় চিন্তাবিদ যারা রয়েছেন, প্রখ্যাত প্রভাবশালী বক্তা, তাদের মূল বক্তব্যগুলো আমি সামনে রাখতে চেষ্টা করছি। মুক্তির মশাল আমাকে, আমি কিন্তু টাইম দেখছি না, প্লিজ টাইম শেষ হয়ে যাবে, পরে বলতে পারবেন না। এখানে পিকে দেওয়া আচ্ছা আমি আছে, এবার, পিকে দেওয়া আছে 15 মিনিট আপনার বাকি আছে। আচ্ছা হয়তো টাইমটা আপনার আমাকে বলে দিন, 15 মিনিট আমাকে টাইমটা বলে দিন। হ্যাঁ, বুদ্ধ মতে জগৎ সৃষ্টি যেটা হয়েছে, আমি বিখ্যাত ধর্মগুলোর কথা বলছি, প্রত্যুত্ত সমুৎপাদ যেটা হচ্ছে কার্য এবং কারণের যে বিশ্লেষণ, সেটার উপর ডিপেন্ড করে। এটা অনাদি অনন্ত প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি এবং ধ্বংস হয়, যেটা আপনার এটার্নাল ইউনিভার্সের, যদিও এটার্নাল শব্দের অর্থই টোটালি আলাদা ফিলোসফিক্যালি, তো আমি সেই বিশ্লেষণে পরে যাবো আপনার যখন আর্গুমেন্টে যাব। আর এটি চক্রাকার একটা প্রক্রিয়া, যেটা আপনি বুদ্ধ ধর্মের, যে ধর্ম থেকে আপনি বিলং করতেন, অগেন্সে সুক্ত যে শ্রুতিমালা রয়েছে সেখানে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ রয়েছে, যেটাকে অনিত্যবাদ এবং ক্ষণস্থায়ী জগৎ, তাই বারবার সৃজন ও ধ্বংস হয় বলে সেখানে আখ্যায়িত করা হয়েছে।
জৈন মতে নন ক্রিয়েশনিজম বা মহাবিশ্ব তৈরি হয়নি, এটি নিজে নিজে নিজ সত্তায় বিদ্যমান। এখানে 6টি চিরন্তন দ্রব্য, যেমন জীব মানে আত্মা, পুদ্গল মানে পদার্থ, ধর্ম মানে গতির মূল সূত্র, অধর্ম মানে বিরামের মূল সূত্র, আকাশ মানে স্থান এবং সময় মানে কাল হিসেবে আখ্যায়িত করেছেন। এবং উৎপাদ ব্যয় এবং দ্রব্যযুক্তং সৎ অথবা সৎ বা অস্তিত্ববান দ্রব্য সর্বদাই উৎপত্তি ও ধ্বংসের স্থায়িত্বের মধ্য দিয়ে যায় বলে আখ্যায়িত করেছেন। সময় চাকার মতো, এখানে উৎসর্পিনী এবং অবৎসর্পিনী এই উন্নতির সময়কাল এবং অবনতির সময়কাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে সৃজন এবং বিনাশের যে বিষয়টা। খ্রিস্টান মতে ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা 6 দিনে সৃজন করেছেন, 7ম দিনে বিশ্রাম। তার মানে এখানে একটা ক্রিয়েটরের ইন্ডিকেশন দেওয়া হয়েছে। জেনেসিসের বিশ্লেষণ অনুযায়ী শূন্য থেকে আলো, তারপর বাকি মহাবিশ্বের যা কিছু আছে সবকিছু সৃজন। ঈশ্বর এখানে সর্বোচ্চ সত্তা এবং তিনি বলেন আর সৃষ্টি হয়ে গেল। এই ধরনের কনসেপ্ট খ্রিস্টানিজমে। তো মূলত কথা হচ্ছে, আমরা 5টা ব্যক্তিকে যদি হাতি দেখাতে, অন্ধ ব্যক্তিকে যদি হাতি দর্শনের দিকে নিয়ে যায় যে তুমি হাতি দেখে এসো, ব্যক্তি যেহেতু চোখের দৃষ্টি শক্তিহীন, তাহলে সেই ব্যক্তিটা সবসময় খেয়াল করবেন যে তার পারসেপচুয়াল যে ওয়ে রয়েছে 5 সেন্সরি অর্গানের মধ্যে, শুধু একটা তো টেক্সচুয়াল অর্গান যেটা টাচেবল, সেটার মাধ্যমে তিনি তার অ্যাকচুয়াল যে হাতি সেটাকে দেখার চেষ্টা করবেন। যার জন্য কেউ হয়তো সুর ধরবেন, তাকে জিজ্ঞেস করা হলে বলবেন হাতি এরকম সুরের মতো। কেউ হয়তো প্যাট ধরলেন, তাকে জিজ্ঞেস করা হলো হাতি কেমন, বললো বিশাল বড় একটা পাহাড়ের মতো। ল্যাজ ধরবে, বলবে কিসের মতো, দড়ির মতো। পা ধরলে বলবে খাম্বার মতো। এরকম আসলে অনেক রকমের বিষয় রয়েছে, যেটা হচ্ছে স্রষ্টা এমন একটা এন্টিটি যেটা টোটালি ফিজিক্যাল এভিডেন্টলি, যেটাকে কখনো প্রুভ করা যায় না। ইটস এ কনসেপ্ট। I want to clear again this word. It's a concept of superiority. You have to understand, my brother, God is not like materialistic. আমি 10 টাকার একটা লাক্স সাবান কিনলাম, তার থেকে খারাপ হলো কি আমার 7 টাকার সেই 1937 যে বাংলা সাবানটা। অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। গডের থেকে গন্ধ আসে না, স্মেল আসে না। আমরা 5 সেন্সরি অর্গান দিয়ে আমরা তাকে অবজার্ভ করতে পারি না। It's a concept of superiority. So when you trigger the actual point of God, you have to think before you use any word for the attributal thinking. So আমি ওদিকে আর না গিয়ে আমি সরাসরি ওনার ডিবেট আর্গুমেন্টের যে বিষয়টা সেদিকে চলে যাচ্ছি। ওনার ভাই আমার এখানে ডিবেটে আর্গুমেন্ট রাখছেন, যদি আমি লিখে রেখেছি, এটা একটা গুড একটা প্রসেস। ওনার দাবি ছিল ইফ ইউনিভার্স ইজ ইটারনাল then God doesn't exist. Second premise, universe is eternal, therefore God doesn't exist. খুব সুন্দর কথা। আমি যদি বাংলায় বলতে যাই, বিষয়টা হচ্ছে ইউনিভার্স যদি ইটারনাল হয় তাহলে গড নেই। এই দাবিটা আসলে শক্তিশালী নয়। আর এটা ডিবেটের জন্য আমি কটা পরিষ্কার কথা এখানে বলতে চাই, যেহেতু আমরা ডিবেট আসছি এখানে, যৌক্তিক ডিবেট। ইটারনাল মানে স্বয়ং সম্পূর্ণ না। আগে বিষয়টা বুঝতে হবে, ইটারনাল মিন্স হোয়াট। আমি ফিলোসফিক্যাল টার্মস থেকে, যেহেতু উনি ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি এখানে রাখছেন, আমি সেটাকে দিকেও জোর দেব। কিছু একটা চিরকাল ধরে আছে, সেইটাকে ইটারনাল আমরা বলে থাকি, এবং সেই ইটারনাল স্থিতি যদি থাকতে হয় তাহলে সে নিজের কারণে থাকতে হবে। উদাহরণ, একটা নদী চিরকাল বইছে, আপনি জাস্ট ভাবেন একটা নদী চিরকাল বইছে, তাহলে এখানে প্রশ্নটা হলো পানি কোথা থেকে আসছে। আমি একদম পিওর বাংলা ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় শান্তভাবে বিষয়টাকে চেষ্টা করতেছে। তাই ইউনিভার্স যদি অনন্তকাল থাকে তবে একটা প্রশ্ন থাকে, কেন এটা আছে। সেকেন্ড প্রেমাইস দিকে আমি পড়ে যাই, আগে প্রিন্সিপাল গুলো আমি ক্লিয়ার করি। এখানে প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন যেটা, সেটা আমি এখানে ব্যবহার করতে যাচ্ছি। এখানে এটারনাল হলেও
কন্টিনজেন্ট হতে পারে, দ্যাট ইজ এ পসিবিলিটি। কিভাবে? দর্শনে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে নেসেসারি, অবশ্যই থাকতে হবে, আরেকটা হচ্ছে কন্টিনজেন্ট, থাকতেও পারতো না থাকলেও পারতো। ইউনিভার্সের বিশ্লেষণে যদি ইউনিভার্স যদি ভিন্ন রকম হতে পারতো, ডিফারেন্ট ল অর কনস্ট্যান্ট, তাহলে টোটালি ডিফারেন্ট হয়ে যেত। এবার নাও থাকতে পারতো, তাই এটা কন্টিনজেন্ট ইভেন ইফ ইটারনাল, সো ইটস প্রুভেন ইটস কন্টিনজেন্ট। তাহলে প্রশ্ন, কন্টিনজেন্ট জিনিসের ব্যাখ্যা কোথায়? একটা নেসেসারি বিইং মানে গড অথবা সুপিরিয়র পার্সনিফিকেশনস, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু এক্সপ্লেন দিস। অসীম অতীত থাকলেও ব্যাখ্যার দরকার কিন্তু শেষ হয়ে যায় না। আপনি যদি ইনফিনিট রিগ্রেশনে যান, তারপরে কিন্তু এখানে কি হবে না, ব্যাখ্যার দরকার মানে প্রয়োজন যেটা সেটা শেষ হয়ে যাবে না। মনে করেন অসীম অতীত আছে, কোনো শুরুই নেই, তবু সমস্যা। অসীম সংখ্যক ঘটনার চেইন, ইটস এ ডিমান্ড অফ চেইন। আপনি একটা লিনিয়ার প্রসেসে যাচ্ছেন, প্রতিটি ঘটনা অন্যটার উপর অবশ্যই নির্ভরশীল। পুরো চেইনটা তখন ব্যারড এক্সিস্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এখানে কসমোলজিক্যাল আর্গুমেন্ট যদি আমি ব্যবহার করতে যাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, even an infinite chain needs an explanation outside of the chain. Then the time নিজেই যদি ইউনিভার্সের অংশই হয়, তাহলে আধুনিক বিজ্ঞান অনুযায়ী সময় নিজেই ইউনিভার্সের অংশ, এবং বিগ ব্যাং এর আগে টাইম ছিল না এই ধারণাও কিন্তু আছে। তাহলে আগে শব্দটা আপনি কি করে ব্যবহার করছেন? দ্য পাস্ট পজিশন, যখন আপনি টাইমের ব্যাপারে যদি আপনার সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং থেকে যদি শুরুই হয়, তাহলে এর আগে শব্দটা আপনি কি করে ব্যবহার করছেন? ইফ দ্য ইউনিভার্স ইজ এটারনাল, সো ইটস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ টাইম হুইচ ইজ এক্সিস্টেন্ট ইন এটারনালিস্টিক ওয়ে, হুইচ ইজ বাংলায় বলতে গেলে চিরকাল চিরস্থায়ী অবস্থানে। তাহলে এটারনাল কথাটা অস্পষ্ট হয়ে যায়, কারণ এটারনাল বলতে সময় ধরে থাকতে হয়, যেটা চিরকাল বুঝায় বাংলা অর্থ। এটারনাল গডের ধারণা সব থেকে শক্তিশালী, আপনি যেভাবে উপস্থাপন করছেন আপনার মতে। যদি এটারনাল হতে পারে তাহলে গড কেন না? বরং গড ইজ নেসেসারি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, ইউনিভার্স ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড চেঞ্জেবল। আমি ক্লাসিক্যাল ফিলোসোফারদের এই সাপোর্টিং যে বিষয়টা, আমি এতক্ষণ ধরে যে বক্তব্যটা দিলাম, সেখানে ক্লাসিক্যাল যারা ফিলোসোফার ছিলেন তাদের কিছু সাপোর্টিং আর্গুমেন্ট আমি এখানে আপনার সামনে অবশ্যই মানে নামটা বলবো, কিন্তু আর্গুমেন্ট আমি আবার পরের স্টেপে রাখবো। অ্যারিস্টটল ধারণারে বলেছেন আনমুভ মুভার, যেখানে একটা নেসেসারি বিং অবশ্যই প্রয়োজন হবে, যিনি কখনো অন্য কোনো ডিপেন্ডেন্সির সাথে ওনার লিঙ্ক আপ হবে না। থমাস অ্যাকুইনাস, যিনি কসমোলজিক্যাল আর্গুমেন্ট সামনে রেখেছেন। গডফ্রেড উইলিয়াম লেভিনস, যিনি উনি সাফিসিয়েন্ট রিজনের কথা বলেছেন, যে সাফিসিয়েন্ট রিজনের ওনার থিওরামস আমি অ্যাপ্লাই করে আপনার যে এটারনাল ইউনিভার্সাল থিওরির শুরুতেই যে ইনসাফিসিয়েন্ট অফ একনোলেজমেন্ট, যেটাকে আমি এখানে এনশিওর করেছি। এট দ্য লাস্ট যে আপনার এই লজিকটার ভুল আমি ধরতে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সিস্টেন্স is equal to explainable. If you said the eternal, even you need to explain how it's eternal. Eternity is equal to necessity. তার মানে আপনার যদি এটারনিটি চিরকাল থাকতে হয়, তাহলে এখানে কিন্তু প্রয়োজনীয় যে বাস্তবতা সেটা থাকতে হবে। প্রথমত এটারনাল মানে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ নয়, আমি একদম সংক্ষিপ্ত ভাষায় বলতেছি, যে এক্সপ্লেনেশনটা দিয়েছি। কোনো কিছু চিরকাল ধরে থাকলেই সেটা নিজের ভাষায় ব্যাখ্যা হয় না। এখানে আমরা ব্যবহার করি প্রতিটি জিনিসের অস্তিত্বের একটি ব্যাখ্যা থাকা উচিত। সুতরাং ইউনিভার্স যদি অনন্তকাল থেকেও থাকে, তবু আমার একটা প্রশ্ন থাকবে, কেন এটি আছে? প্রশ্নটা নোট করে নেন প্লিজ। দ্বিতীয়, ইউনিভার্স এটারনাল হলেও এটি কন্টিনজেন্ট হতে পারে, অর্থাৎ এটি অন্যভাবে হতে পারত বা একেবারে নাও থাকতে পারত। তাহলে আমাদের দেখা ফিজিক্যাল লস, কনস্ট্যান্ট সবই ভিন্ন হতে পারতো।
তাই ইউনিভার্স একটি নির্ভরশীল বাস্তবতা। এর ব্যাখ্যার জন্য একটি নেসেসারি বিং যেটা প্রয়োজন, সেটাকে যারা বিশেষ করে থিস্টিক ওয়ার্ল্ড তারা গড বলে আখ্যায়িত করে। তৃতীয়, অসীমতে থাকলেও সমস্যার সমাধান হয় না। যদি অসীম সংখ্যক ঘটনা একে অপরের উপর নির্ভর করে তাহলে পুরো চেনটাই ব্যাখ্যার প্রয়োজন রাখে। এই যুক্তিটাই ব্যবহৃত হয়েছে। একটি নির্ভরশীল শৃঙ্খল শেষ পর্যন্ত একটি স্বয়ং সম্পূর্ণ কারণের দিকে নির্দেশ করে। 4 নম্বর পয়েন্ট, সময় নিজেই যদি ইউনিভার্সের অংশ হয় তাহলে এটারনাল ধারণাটা অস্পষ্ট হয়ে যায়, কারণ এটারনাল বিয়ন্ড দ্য থিঙ্কিং ইভেন্ট, দ্যাট ইজ দ্য বিয়ন্ড দ্য টাইম পিরিয়ড। সো সময় যদি ইউনিভার্সের অংশ হয় তাহলে এটারনাল ধারণাটা সম্পূর্ণরূপে অস্পষ্ট হয়ে যায়। আধুনিক পদার্থবিজ্ঞানে সময়কে স্পেস টাইমের অংশ হিসেবে দেখা হয়, যেটার ইকুয়েশন জেনারেল রিলেটিভিটিতে অ্যালবার্ট আইনস্টাইন সাহেব খুব পোক্তভাবে স্পেস টাইম হিসেবে আখ্যায়িত করছেন। ফলে চিরকাল এই ধারণাটি নিজেই প্রশ্নবিদ্ধ থাকবে, যেটা আমি এখন আপনার এই আর্গুমেন্টের এগেইনস্টে প্রশ্নটা করলাম। সর্বশেষে আমি এটাই বলবো, যদি কিছু এটারনাল হতে পারে তাহলে গড কেন নয়, বরং গডকে ধরা যায় একটা নেসেসারি স্বাধীন অস্তিত্ব হিসেবে। আর ইউনিভার্স পরিবর্তনশীল ও নির্ভরশীল। আপনার আর্গুমেন্টের যে মূল বিষয়টা আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। You- এবার আমি Illusion মূলত Lab, আমার you have 2 minutes only. Please. ওকে, আমি পরবর্তী স্টেপ নেক্সট 15 মিনিটসে আমি চলে যাব আমার যে বিষয়গুলোকে নিয়ে। আমি আজকে এটা আসলে আমার একটা কমন একটা ফ্যাক্ট, এটা নিয়ে আমি রিসার্চ করেছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো এর থেকে ভালো কোনো আর্গুমেন্ট আপনি দাঁড় করাবেন আমার প্রতিপক্ষ হয়। তো আমি নেক্সট 15 মিনিটস আমি ট্রাই করবো যে বৈজ্ঞানিক, আপনি যেহেতু এম্পিরিক্যাল এভিডেন্স করে ঘুরে বেড়ান, পাগলপন্থী রয়েছে এম্পিরিক্যাল এভিডেন্সের প্রতি, তো সেইটার প্রতি আমি বিগ ব্যাং থিওরি, কোয়ান্টাম টানেলিং, রেট্রো কজালিটি এবং ইবনে সিনার আর্গুমেন্ট এবং সায়েন্টিফিক এক্সাম্পল আপনার সামনে রাখবো। এবং সব থেকে স্ট্রংগেস্ট আর্গুমেন্ট যেটা, সেটা আমি সামনে আপনাকে থ্রেড করতে যাচ্ছি। বাই প্লিজ সচেতন ভাবে আপনি এগিয়ে যান। আপনি সব থেকে খুব দ্রুত সময়ের মধ্যে মিচু কাকুর যে একটা ডিপ রিয়েলিটি, যেটা সেটা আপনি বুঝতে শুনতে যাবেন এবং সেটার প্রতি প্রস্তুত থাকুন। আমি আপনাকে ধারাবাহিকতার বলছি, থমাস ইকুইনাসের যে 5 ওয়ে অফ আর্গুমেন্ট, ওইটাকে আমি হয়তো সামনে রাখতে পারি, এটা পসিবিলিটি আছে। আর এ প্রায়োরি আর্গুমেন্টের ক্ষেত্রে তো বুঝতে পারছেন, যেহেতু আপনি এ প্রায়োরি আর্গুমেন্ট রাখছেন, তাহলে কোন জায়গা থেকে আপনি থ্রেট হতে পারেন। আমি আপনাকে ক্লু দিয়ে যাচ্ছি যাতে আপনি নিজের জায়গাটা যাতে আরো শক্ত করে ধরতে পারেন। আর দ্বিতীয় কথা যেটা ফাইন টিউনিং, সেটাকে আমি কিন্তু প্রকাশ করবো এখানে। আপনি গতবার কনসেনসাস, তারপর পিয়ার রিভিউ জার্নাল সবকিছুর কথা বলেছেন, অসুবিধা নেই, আজকে সবকিছু দেওয়া হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে গডের যে এক্সিস্টেন্স, এটা আমার পজিশন থেকে এটা প্রুভ হলেও কিছু হয় না, না হলেও কিছু হয় না। বাট আপনার আর্গুমেন্টের এগেনস্টে যতটুকু এভিডেন্স আজকে প্রয়োজন হবে ততটুকু এভিডেন্স আমি চেষ্টা করবো 100% রেখে আপনার যাতে ভ্রান্ত ধারণার যে একটা অবসান ঘটাতে, এবং সেই পরবর্তীতে আপনার যাতে ভেতরে অন্তঃকরণটা যাতে শুদ্ধভাবে ভাষার প্রতি দৃষ্টিকোণ রেখে এবং ফিলোসফির প্রতি সম্মান পূর্বক যে একটা ভাবনা, ফিলোসফারদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটার প্রতি যাতে আপনার একটা স্থিতি তৈরি হয়, সেটার প্রতি আমি অবশ্যই খেয়াল রাখব। ধন্যবাদ। আমি এই বিষয়টা আর্গুমেন্টটা জাস্ট একটা ডিবাং সিচুয়েশন আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ ইলিউশন দা, নির্ধারিত সময়ের ভিতরে আপনার ডিবাঙ্ক অপশনটা ক্লিয়ার করলেন। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি, 15 মিনিট সময়। আমরা চলে যাব এখন রাহুলদার পক্ষে, যিনি স্রষ্টার অস্তিত্ব নাই এর পক্ষে ডিবেট করতেছেন। রাহুলদা, এখন আপনার সময় 15 মিনিট। ইউর টাইম স্টার্ট নাও। তিনি অনেকগুলি কথা বললেন এবং খুবই দুঃখের বিষয় যে উনি কিছু কিছু কথা কিছু কিছু জায়গায় এমন ভাবে উপস্থাপন করলেন যে ইউনিভার্স ইটার্নাল
থাকলে গড কেন থাকতে পারে? ফার্স্ট অফ অল আমি জিনিসটা আবারও ক্লিয়ার করি। ইউনিভার্স যখন ইটার্নাল থাকবে তার মানে ইউনিভার্সটা সবসময় ছিল। আমি ইউনিভার্স বলতে কি বোঝাচ্ছি? ইউনিভার্স বলতে আমি রিয়েলিটির মধ্যে যা কিছু এক্সিস্ট করে সবকিছু বোঝাচ্ছি। তাহলে ইউনিভার্সের মধ্যে যদি প্রতিটা রিয়েলিটির মধ্যে প্রতিটা জিনিসই যদি আগের থেকে এক্সিস্ট করে, তাহলে কোনো ক্রিয়েটার নেই, কোনো ক্রিয়েশন নেই। ক্রিয়েশন না থাকলে কোনো রকম ক্রিয়েটার নেই। ঠিক আছে, যেটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় কথা, তিনি একটা খুব ভালো একটা কথা রেখেছেন, প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন, যেটাকে আমরা নর্মালি পিএসআর বলে থাকি। তিনি বলতে চাইছেন যে পিএসআর ইজ ট্রু। তিনি যখন বলছেন যে সবকিছুর পিছনে এই ব্যাখ্যা দরকার, তার মানে তিনি মানেন পিএসআর ইজ ট্রু। তার মানে তিনি এটাও মানেন যে ব্রুট ফ্যাক্ট ইজ রং। কারণ পিএসআর যদি ট্রু হয় তাহলে দেয়ার ইজ নো ব্রুট ফ্যাক্ট, এখানে ব্রুট ফ্যাক্ট বলে কোনো কিছু থাকে না। তাহলে আমি তার কাছে একটা প্রশ্ন রাখবো, যেমন 1 + 1 = 2, মানে 1 প্রপার্টিজ + 1 প্রপার্টিজ = 2 প্রপার্টি। এর পিছনে রিজনিংটা কি? এর পিছনে সে পিএসআর কি দেবে? সাফিসিয়েন্ট রিজনটা সে কি দেবে? কারণ এটাকে ব্রুট ফ্যাক্ট হিসাবে ধরা হয় সায়েন্টিফিক ওয়ার্ল্ডে। দ্বিতীয়তে আমি যদি আসি, তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে যদি একটা নদী চলতেই থাকে তাহলে সেটা কোথা থেকে এলো, সেই পানিটা কোথা থেকে এলো? ফার্স্ট অফ অল, যখন বলা হয় যে ইনফিনিট রিগ্রেসের কথা যেটা উনি বলতে চেয়েছেন, হ্যাঁ, বা এই যে কন্টিনিউটির কথা যেটা তিনি বলতে চেয়েছেন, ব্যাপার হচ্ছে এটা একটা সেট, জাস্ট লাইক নাম্বার। যখন আমি ইন্টিজার্স এর কথা বলি, ইন্টিজার্স এর যখন আমরা সেট দেখতে পাই, ইন্টিজার্স এর ধরে নেন -1 0 1 2 3 4 বা -1 2 3 4 5, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কোথা থেকে এসেছে, কারণ এটা কিন্তু ইনফাইনাইট। ঠিক আছে, এইটা কোন জায়গাটাই এটা একটা ফ্যালিসিয়াস পজিশন, কারণ হচ্ছে যেখানে জিনিসটাই ইনফাইনাইট সেখানে কোথা থেকে এসেছে এই কথাটা কোনো রকম ভাবে সেন্স মেক করে না। একটা যেটা রয়েছে, একটা যেটা সেট রয়েছে, একটা ইনফাইনাইট সেট রয়েছে। ইনফাইনাইট সেটে আপনার হচ্ছে পাস্টটাও ইনফাইনাইট, ফিউচারটা ইনফাইনাইট। মানে আমি যখন যখন নেগেটিভের দিকে যত আমি যাব তত দেখবো আমি ইনফাইনাইট, যে কোথা দিয়ে শুরু হয়েছে এইটা আমরা কখনো পাবো না। আবার যখন পজিটিভে যাব এটাও দেখবো আমরা ইনফাইনাইট। ঠিক আছে, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা কিন্তু কোনো সময় কখনো পাবো না। তো আমি এটাই বলতে চাই যে কোথা থেকে এলো এই যে কথাটা, এটা কোনো সেন্স মেক করে না যখন আমরা ইনফাইনাইট একটা সেটের কথা বলছি। তিনি বলেছেন টাইম ছিল না, পরে শুরু হয়েছে বা পরে এসেছে। তার মানে তিনি বলতে চাইছেন টাইমটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, জাস্ট লাইক আ ফিজিক্যাল থিং, যেটা গডের ক্ষেত্রে ইউজ করা হয়। গডের ক্ষেত্রে যখন কথাগুলো ইউজ করা হয় তখন বলা হয় গড ক্রিয়েটেড এভরিথিং। তার মানে তিনি বলতে চাইছেন টাইমটাও ফিজিক্যাল ভাবে আছে। তিনি যদি এই প্রমাণটা আমাকে দেয় যে টাইম কিভাবে ফিজিক্যাল ভাবে আছে, টাইম ফিজিক্যাল ভাবে রয়েছে, সেটার আমি তার কাছে প্রমাণ চাইবো যে টাইমটা যে ফিজিক্যাল। সেটার ক্ষেত্রে তিনি কোন রকম ভাবে পিয়ার রিভিউড একটা জার্নাল তিনি দিতে পারেন, যেভাবে আমি একটা ইউনিভার্সে ইটার্নাল একটা জার্নাল দিয়েছি তাদের কাছে, তেমন ধরনের একটা তিনিও জার্নাল দিতে পারেন যে টাইমটা হচ্ছে ফিজিক্যাল। এবং তিনি আরো কিছু কথা বলেছেন, তার মধ্যে হচ্ছে যে আমি নাকি গড সম্বন্ধে জানি না, বাট আমার মনে হয় যে তিনি গড সম্বন্ধে জানেন না, কারণ তিনি বলছেন ইউনিভার্স ইটার্নাল হলে গড ইটার্নাল হতে পারে। এটা কোনো সেন্স মেক করে না, কারণ গড হওয়ার ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে তাকে ক্রিয়েটার হতে হবে। ক্রিয়েশন যেখানে নেই সেখানে তো ক্রিয়েটার এক্সিস্ট করে, এটার কোনো সেন্স মেক করে না। আরো কথা বলেন, যেমন হচ্ছে তিনি কিছু জিনিসের কথা বলেন, বিগ ব্যাং টিগ ব্যাং এরকম নানান ধরনের অনেক অনেক রকম কথা রেখেছেন, কিন্তু সেই কথাগুলো হচ্ছে কোন রকম ভাবে এক্সপ্লেন করলেন না তিনি কি বলতে চাইছেন তার কথার মধ্যে। তিনি একটা ফর্মাল একাডেমিক ডিবেটে এসে কোন রকম ভাবে একটা হচ্ছে আর্গুমেন্ট পেশ করলো না আমার এগেনস্টে, যেটা দিয়ে একটা এপ্রায়োরি আর্গুমেন্ট দিয়ে, যেখানে আমার যে ক্লেইমটা ভ্যালিড সেটা কখনো প্রমাণ করার চেষ্টা করলো না। এবং আমি যে কথাটা বললাম ইউনিভার্স ইজ ইটার্নাল, এইটা যে ইউনিভার্স কিভাবে নট ইটার্নাল তিনি সেটা কোনো রকম ভাবে প্রুফ করলো না এখনো পর্যন্ত।
তিনি টাইমের কথা বললেন, তিনি নদীর কথা বললেন, তিনি প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজনের কথা বললেন, কিন্তু প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন যদি ট্রু হয় তাহলে কোনো রকম ব্রুট ফ্যাক্ট নেই। ঠিক আছে, তিনি এই কথাগুলি কখনো কিন্তু তোলেন যে ব্রুট ফ্যাক্ট কিভাবে নেই, ওয়ান প্রপার্টিজ প্লাস ওয়ান প্রপার্টিজ ইকুয়াল টু টু প্রপার্টিজ অল রিয়েলিস্টিক কিভাবে পসিবল, সেটাতে একটু মানে রিজন দেবেন তিনি, আশা করি। হ্যাঁ, যে কিভাবে এটা পসিবল সেটা আমি অপেক্ষা থাকবো, তিনি যেন রিজনটা আমাদেরকে জানান। এবং আমি চাইবো তিনি আমার এগেনস্টে একটা আর্গুমেন্ট দেন, এবং আর্গুমেন্টে কিভাবে ইউনিভার্স নট ইটার্নাল, বা একটা কোন রকম ভাবে জার্নাল যেন তিনি দেন, যাতে সেটা প্রমাণিত হয় ইউনিভার্স কিভাবে নট ইটার্নাল। যদি এটাও প্রমাণ করতে পারে ইউনিভার্স ইজ নট ইটার্নাল কোন রকম পিয়ার রিভিউ জার্নাল দিয়ে, বা যদি তিনি এটাও প্রমাণ করতে পারেন যে আমার যে আর্গুমেন্ট আর দেওয়াগুলি রয়েছে সেগুলি ফিলোসফিক্যাল ভাবেও কোনোভাবে রং। তিনি অ্যাপিনেসের কথা বললেন, অন্য আরো নানান লোকের কথা বলেন, আমি অতটা ইয়েও করিনি, নোট ডাউনও করিনি। যাই হোক, ওটা রিমাইন্ড আমার মাথার মধ্যেও নেই। যাই হোক, আমি চাইবো তিনি যেন এমন একটা আর্গুমেন্ট দেয় যেখানে আমার আর্গুমেন্টটাকে ইনভ্যালিড প্রমাণ করা যায়, এবং আমি চাইবো তিনি আমি যে প্রশ্নগুলি করলাম যে একটা ইনফাইনাইট সেটের মধ্যে স্টার্টিং কোথা থেকে এই জিনিসটা কতটুকু ভ্যালিড, কারণ ইনফাইনাইট সেট ইটসেলফ এটা বলছে দেয়ার ইজ নো স্টার্ট, দেয়ার ইজ নো এন্ডিং, দেয়ার ইজ নো স্টার্ট অফ দ্যাট থিং, or you can say that of that set। তাহলে সে কিভাবে বলছে যে এটা কোথা থেকে এলো? তো আমি এটুকুই বলতে চাই, আমি সবসময় চাইবো যে তিনি যেন আমার এই প্রশ্নগুলো জবাব দেয় কিভাবে ব্রুট ফ্যাক্টর রং, আরেকটা হচ্ছে টাইম কিভাবে হচ্ছে ফিজিক্যাল, সেটা কোথা থেকে প্রমাণ পেলো, যেটা হচ্ছে আগে ছিল না হঠাৎ করে চলে এসেছে। কারণ আমরা ইভেন স্টিফেন হকিংসের একটা কথা জানি, তিনি বিগ ব্যাং এর আগের সময়টাকে ইমাজিনারি টাইম বলে ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন, নামকরণ দিয়েছেন। তো আমি এই প্রশ্নগুলি তার কাছে রাখলাম, পাল্টা প্রশ্ন, তিনি যেগুলি আমাকে বোঝানোর চেষ্টা করলো। আমি শেষ করলাম। ধন্যবাদ রাহুল দা। দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ আমরা প্রথম পার্ট শেষ করলাম। সেকেন্ড পার্টে যাচ্ছি হচ্ছে ইলিশন দা, 15 মিনিট টাইম পাবেন, আপনার টাইম দিয়ে দিচ্ছি। আর এটা ইলিশন দা একটু ক্লিয়ার করেন তো আপনার এখানে পিকে শো করছে কিনা কাইন্ডলি। আমি তো পিকে দিয়ে রেখেছি। এখন শো হচ্ছে। একটা মিনিট আমি নেটওয়ার্ক সুইচ করছি। ওকে। হ্যালো, জি হ্যালো। ইলিশন দা শোনা যাচ্ছে? ওকে, ওকে, ক্লিয়ার করেন। আমি 15 মিনিট পিকে দিয়ে রাখছি, শুরু করেন। এখন ক্লিয়ার শোনা যায়? জি ক্লিয়ার, বলেন। ওকে, থ্যাংক ইউ। আমার প্রতিপক্ষ ভাই, বাহ, চমৎকার বক্তব্য রেখেছেন। আর্গুমেন্টটাই শুরুতে আমি ভাবছিলাম হয়তো ডিবেটটা আরো খুবই স্ট্রং হতে যাচ্ছে, বা কোন একটা বিষয় নিয়ে সলিড কোনো বিষয় নিয়ে কথা হবে, যেটা উনি সলিডিটির পক্ষে সবসময় কথা বলেন। এখন এমন একটা বিষয় এখানে উপস্থাপন করলেন যেটার মধ্যে সলিড কোনো জাস্টিফিকেশনস, ইটারনিটির কোনো আইডেন্টিফিকেশনস, কোনো অবজেক্টিফিকেশন, কিচ্ছু কোনো শব্দের মধ্যেই নেই, যেটা আমার খুবই ভালো লেগেছে। বিকজ অফ when you're talking about the God, it's totally non-physical, metaphysical entity. আমার ভাই এখানে হয়তো এরকমটা হয়েছে যে আমার মনে হয় যেন ওনার যে বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সে বিষয়টা কিরকম যেন একটা সুপেরিয়রিটি কমপ্লেক্সিটির মধ্যে হয়তো উনি আছেন, যিনি হয়তো উনি নিজে ভাবতে চেয়েছেন যে আসলে ব্যাপারটা কেমন, যে আমি হয়তো এমন একটা কিছু করেছি, অনেক বড় একটা তেল মেরে ফেলেছি। আমি সেই বিষয়টাকে একটু খেয়াল করে আসলে বলতে চাই যে সুপেরিয়রিটি কমপ্লেক্স কাকে বলে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এমন একটা মনোবৈজ্ঞানিক একটা ধারণা যা বিশদভাবে ব্যাখ্যা যিনি করছেন তার নাম ছিল আলফ্রেড অ্যাডলার। এটা সঙ্গ হচ্ছে এমন একটি চিন্তাধারা যে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে ব্যক্তি
নিজের যে একটা নিকৃষ্টতা বোধ অথবা নিজের যে একটা ডিসক্রিমিনেশন বা ছোট কিছু একটা বিষয় যেমন ইনফেরিয়রিটি ফিলিংস, এটাকে ঢাকানোর জন্য অভ্যন্তরীণ অক্ষমতা লুকাতে নিজেকে অন্যদের চেয়ে বেশি যোগ্য বা শক্তিশালী বা গুরুত্বপূর্ণ বলে এখানে প্রদর্শন করার যে প্রবণতা, এটাকে সুপিরিয়রিটি কমপ্লেক্স বলা হয়। এটা কাইন্ড অফ একটা সিন্ড্রোমিক্যাল। তো এটার একটা লক্ষণ আছে নিজেকে সবসময় সঠিক ভাবা এবং অন্যদের মতামতকে ছোট করা, অতিরিক্ত আত্মবিশ্বাসের আড়ালে দুর্বলতাকে লুকানো এবং সমালোচনা সহ্য করতে না পারা এবং নিজের ক্ষেত্রের বাইরে সবকিছুর বিষয়ে শ্রেষ্ঠত্ব দাবি করা। তো এটা আমার ওনার বক্তব্য শুনে এটা আমার ইন্ডিভিজুয়াল একটা থিঙ্কিং, যেটা আমার মনে হয়েছিল যে উনি আসলে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছেন যে বক্তব্য উনি দিয়ে গেছেন। ভাই আমি একটা জিনিস, আপনি যখন ইটারনাল বলবেন, আপনি এটা ইটস এ টাইম ফ্রেম। ইটারনাল মানে কি? চিরকাল, চিরস্থায়ী। তো আপনি যখন চিরকাল বা চিরস্থায়ী, কোন প্যারামিটার আপনি মাপছেন যদি আপনি সময়কে যদি ইনক্লুড না করেন? ইফ দ্যার ইজ নো টাইম, হাউ কুড ইউ সে দ্যাট ইজ ইটারনাল? দ্য টাইম ইটস রিলেটিভ। এটা অলরেডি প্রুভেন এবং অ্যালবার্ট আইনস্টাইন সাহেব খুব ভালোভাবে এটা প্রুভ করে গেছে যে টাইম ইজ অলওয়েজ রিলেটিভ। এবং আপনি যদি ইউনিভার্স যদি ইটারনাল বলেন, তার মানে আপনি সময়ের সাপেক্ষিকতার মধ্যে আপনি ইউনিভার্সকে এক্সপ্লেন করতে যাচ্ছেন। ইট মিনস সময় যত দিন ধরে আছে বা যত সময়, যতক্ষণ ধরে সময় থাকবে, আপনার ইউনিভার্স ততক্ষণ ধরে থাকবে। তাহলে আমার একটা ভাইয়ের কাছে আমার সাধারণ বিষয়টা আরেকটা একটা ছোট্ট প্রশ্ন জানার বিষয়টা হচ্ছে, আমাদের অবজারভেবল ইউনিভার্স 93 বিলিয়ন লাইট ইয়ার্স, সবাই জানে এটা। তার মধ্যে যাই কিছু রয়েছে, গ্রহ থেকে শুরু করে ধূমকেতু, শুরু থেকে মানে একদম এ টু জেড যত রকমের পদার্থ এখানে রয়েছে, গ্যালাক্সিস, ক্লাস্টার্স বা যাই কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা পিরিয়ডিক সময় কিন্তু ধ্বংস হয়। ইফ দ্যার ইজ এটারনালিটি, যদি কেউ দাবি করে এটারনালিজম, তাহলে সেখানে ধ্বংসের কারণ কি? ধ্বংস কেন হতে হবে? ফার্স্ট কোশ্চেন্স। যদিও এটা যদি প্রশ্নের উত্তর না থাকে, কারো কাছে প্রশ্নের উত্তর না থাকতে পারে, এটার মানে এই নয় যে ইটস এ লোডেড কোশ্চেন ফেলেছে। যাই হোক, আমি একটা ওনার সামনে একটা আর্গুমেন্ট রাখতে চাই। আর্গুমেন্টটা হচ্ছে এমন, উনি যেহেতু আর্গুমেন্ট করে এতক্ষণ ধরে চিল্লাইলেন, আর্গুমেন্ট রাখতে চাই। আর্গুমেন্টটা হচ্ছে এমন, হোয়াট এভার বিগিন টু এক্সিস্ট হ্যাজ এ কজ। যা কিছু শুরু হয় তার একটা কারণ থাকে। সেকেন্ড, দ্য ইউনিভার্স বিগিন টু এক্সিস্ট, তার মানে কি? মহাবিশ্ব শুরু হয়েছে, উপসংহার। অথবা therefore the universe has a cause, আর বাংলা অর্থ হচ্ছে মহাবিশ্বের একটা কারণ আছে। আমি এই বিষয়টাকে সাইন্টিফিক যে সাইন্টিফিক সোসাইটির চিন্তাধারার সাথে মেলানোর চেষ্টা করতেছি, বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন। আধুনিক পদার্থবিদ্যা, জেনারেল রিলেটিভিটি এবং বিগ ব্যাং থিওরি ইঙ্গিত দেয় যে সময় ও স্থান নির্দিষ্ট ভাবে সূচনা হয়েছে এবং এটা বিন্দু টাইপের কোন একটা সিচুয়েশনে ছিল। শব্দগুলো খেয়াল করবেন। নাস্তিকদের কাছে ঐতিহাসিকভাবে বিশ্ব, এই মহাবিশ্ব চিরন্তন, এই ধারণাটি একটি নির্ভরযোগ্য অবস্থান ছিল, যে ভাইটা একটু আগে যে বিষয়টা চিরন্তন বা এটারনাল বলে একটু আগে দাবি করেছিলেন। কিন্তু যদি মহাবিশ্বের একটি শুরু থাকে, তাহলে বৈজ্ঞানিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে কি, শূন্য থেকে কিভাবে তাহলে সৃষ্টি হলো? উনি এক্স নেহেলোর কথা বলেছিলেন, সেই বিষয়টাকে আমি জানতে চাইবো। হোয়াট ডাজ মিন বাই দ্য এক্স নেহেলো? ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকেও বলবেন এবং সাইন্টিফিক, যে উনি পিয়ার রিভিউ জার্নাল বা কনসেনসাস যেটার কথা বলছেন, সাইন্টিফিক কনসেনসাস উনি অবশ্যই এটা রাখবেন আমি আশা করি, যেটা আমি এক্স নেহেলোকে বুঝতে চাইছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মহাবিশ্বের যদি বিগ ব্যাং থিওরি অনুযায়ী যদি মহাবিশ্বের শুরু থাকে, তাহলে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই শূন্য থেকে কিভাবে সৃষ্টি হয়? যদি উনি এটারনাল ইউনিভার্স দাবি করেন, তাহলে শূন্য থেকে কিভাবে সৃষ্টি হয়? যেহেতু শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না, তাই একটি
অনন্ত এবং অভৌতিক, নন ফিজিক্যাল বা অস্থানীয়, নন স্পেশাল এবং একটা শক্তিশালী সত্তার অস্তিত্ব অনস্বীকার্য। পয়েন্ট নাম্বার 2, সময়ের বাইরে একটা সত্তা। যদি মহাবিশ্বের সৃষ্টিকর্তা থাকেন তবে তাকে সময়ের মধ্যে অবস্থিত কোনো সত্তাই হতে পারে না, কারণ সময় নিজে মহাবিশ্বের একটা অংশ। তাই এই যুক্তি অনুসারে সৃষ্টিকর্তা হলেন সময়হীন, টাইমলেস এবং অপরিবর্তনশীল বা আনচেঞ্জিং। এটি বিজ্ঞানসম্মত আলোচনাকে খুবই মারাত্মকভাবে উপস্থাপন এবং অধিবিদ্যাগত মেটাফিজিক্যাল সত্তার অস্তিত্ব এখানে আমি বোঝানোর চেষ্টা করছি। দ্যাট ইজ নিডেড ইনডিড এ সুপেরিয়র পার্সোনালিটি। আর আপনি যেটা বলছেন ইন এটারনাল ইউনিভার্সের আরেকটা প্রবলেম আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে অসীম, যে আমাদের যে ইনফিনিট রিগ্রেশনস, অসীম রিগ্রেসের যে সমস্যা, প্রবলেম অফ যেটা ইনফিনিট রিগ্রেস, সেটার ধারণাটা হচ্ছে কোন একটা ঘটনার যদি শৃঙ্খল, যদি কোনো একটা ঘটনা যদি শৃঙ্খল যদি অসীম পর্যন্ত যেতে থাকে, তার মানে এটা একটা রিকোয়ার্ড করছেন আপনি চেইন অফ ডিমান্ড। কিন্তু কোন একটা ঘটনার অসীম শৃঙ্খল পর্যন্ত যেতে পারে না, কারণ প্রতিটি ঘটনার পিছিয়ে আরেকটি ঘটনা থাকে। তাহলে যদি কোন একটা ঘটনার পিছনে আরেকটা ঘটনা থাকে, আরেকটা ঘটনা, আরেকটা ঘটনা, আরেকটা ঘটনা, আরেকটা ঘটনা, এইভাবে করতে করতে আপনি একটা অসীম শৃঙ্খল চেইন অফ ডিমান্ড ক্রিয়েট করলেন, বাট আপনি প্রথম কারণে গিয়ে পৌঁছাইতে পারবেন না। তাহলে দ্য ফার্স্ট কজ বলে কোনো ঘটনা ঘটতেই পারে না। তাই একটা অচল গতিদাতা আনমুভ মুভার অ্যারিস্টটল যেটা বলেছেন, আপনি যার লজিক ব্যবহার করছেন, যদিও এটা আমি বলতে চাই না ইটস এ ফ্যালাসি, এটাকে চেরি চেরি পিকিং ফ্যালাসি বলে। জানেন আপনি পড়ছেন কিনা, হয়তো আপনি পেয়ে গেছেন। এটাকে একটা অচল গতিদাতার অবশ্যই প্রয়োজন, যেটা আনমুভ মুভার হিসেবে প্রথম কারণ থাকা বাধ্যতামূলক, এবং যে ফাইন টিউনিং এর যে বিষয়টা সেটা আমি এর সাথে যুক্ত করতে চাই। আধুনিক সংস্করণের সৃষ্টিতাত্ত্বিক যুক্তি প্রায়শই যুক্তি সুরকরণের বা যা ফাইন টিউনিং যেটা, সেটার সাথে মিলিত করে দেখানো হয়। আধুনিক বিজ্ঞানীরা দেখেছেন যে মহাবিশ্বের মৌলিক ধ্রুবকগুলো, যেমন মহাকর্ষীয় ধ্রুবক, এতটাই সূক্ষ্মভাবে সাজানো যেগুলো যদি কোটি কোটি ভাগের এক ভাগও যদি আলাদা হতো তাহলে জীবন্ত দূরের কথা, এক্সিস্টেন্সিয়ালিজমে কোনো পদার্থই পসিবল হতো না। যুক্তিটা, আমি যে যুক্তিটা এখন দাঁড় করলাম, এটার এতটাই ইন্ডিকেশন দেয় যে সূক্ষ্ম কোন একটা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে পদার্থ থেকে শুরু করে সবকিছু একটা প্যাটার্নাইজড সিচুয়েশনে তৈরি হয়েছে, এবং এটা একটা অনন্ত চেতনার দিকে ইঙ্গিত করে যে দ্যার ইজ সামথিং হুইচ ইজ পসিবিলিটি টু হ্যাভিং এ সুপার ক্রিয়েটর অর অ্যাজ এ গড। এবং বিজ্ঞানের সাথে এই যুক্তির যে সংগতি সেটা একটা সম্পূর্ণভাবে খুবই মিল, এবং ধর্মীয় গ্রন্থের বাইরে গিয়ে, আপনি হয়তো কোনো ধর্মীয় গ্রন্থ বা আপনি ফিলোসফারদের কথা বললেন একটু আগে, আমি সেটাকে এখানে ট্রিগার করতে চাই। এটা ধর্মীয় গ্রন্থের বাইরে গিয়ে একটা আধুনিক পদার্থবিদ্যা, বিগ ব্যাং এবং এন্ট্রপি এবং দর্শন, যে দর্শনকে আপনি ইনক্লুড করলেন সেই দর্শন কার্যকর নীতির ভিত্তিতে আমার এই আর্গুমেন্ট দাঁড়িয়ে রয়েছে। এবং অন্যান্য যে সামান্য বাকি যে যুক্তিগুলো আপনি দিয়েছেন, এটার্নাল ইউনিভার্স বা এটার্নাল হলে তাহলে ওই জিনিস আসলো কোথা থেকে, ভাই এটা ইটস এ কমন কোয়েশ্চেন। ইফ ইউ আর ক্লেমিং দ্যাট ইউ আর এক্সিস্ট, দ্যাট আই হ্যাভ এ সাচ কোয়েশ্চেন টু ইউ, হাউ ডু ইউ এক্সিস্ট? দিস ইজ নেসেসারি, দিস ইজ নেসেসারি কোয়েশ্চেন এন্ড ইটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি দাবি করবেন আপনি আছেন সব সময় ধরে, তা আমি এটা বলতে পারবো না যে আপনি কি করে আছেন। So what is the process to actual existing of the eternal universe? আপনি এই ব্যাখ্যা আমার সামনে করে যাবেন। তো আমি আর কিছু বলতে চাই না এই বিষয়ে। তো আমি একটু ফাইন টিউনিং এর যে বিষয়টা সেটাকে একটু ডিপ টাচ দিতে চাই, যে বিষয়টা আমার আমি জানি না আমার সময় কতক্ষণ আছে, প্লিজ একটু, যে আমি পিকে দেখতে পাচ্ছি না। 3 মিনিট 4 মিনিট নাকি 5 মিনিট? 4 মিনিট 4 মিনিট, ওকে, থ্যাংক ইউ। আমি একটু সাইন্টিফিক যে এভিডেন্স, মানে কোন বিজ্ঞানী কি বলেছেন, যদি এটা এখানে রিজনেবল না, তারপর আমি একটু বলতে চাই। সূক্ষ্ম সমীকরণ, সরি, ফাইন টিউনিং এর যে বিষয়টা, সেটার ক্ষেত্রে আধুনিক পদার্থবিজ্ঞান বলেছে যে আধুনিক বিশ্বের মৌলিক ধ্রুবকগুলো এক, যেমন মহাকর্ষীয় ধ্রুবক এবং শক্তিশালী নিউক্লিয়ার বল, আলোর বেগ, ইলেকট্রন চার্জ ইত্যাদি,
প্রতিটা বিষয় যদি সূক্ষ্মভাবে সামঞ্জস্য না হতো, তাহলে এই পৃথিবীতে প্রান্ত দূরের কথা, পুরো ইউনিভার্সের কোন একটা বস্তু তৈরি হওয়া কোনোভাবেই পসিবল হতো না। উদাহরণস্বরূপ আমি যদি বুঝতে চাই যে মহাকর্ষীয় ধ্রুবক যদি সামান্য একটু শক্তিশালী হতো, তাহলে মহাবিস্ফোরণের পর যে বিগ ব্যাং, এর পরপরই মহাবিশ্ব আবার ভেঙে পড়তো। আর যদি দুর্বল হতো, তাহলে তারা গ্যালাক্সি গঠিত করতে পারতো না। আর আমি এখানে একটা যুক্তি দেখাতে চাই, সেই যুক্তিটা হলো এটা সূক্ষ্ম সৌরকরণ, এবং এটা এতটাই নিখুঁত যে অনেকেই বিশ্বাস করতে বাধ্য করে যে এটি একটি আকস্মিক বা কাকতালীয় ঘটনা নয়, বরং একজন সুচতুর পরিকল্পক, বুদ্ধিদীপ্ত একজন দ্রষ্টা বা স্রষ্টা এটি করেছেন বলে ইঙ্গিত পাওয়া যায়। দ্যাট ইজ এ পসিবিলিটি অফ হ্যাভিং someone superior which is existence beyond the existenceness, শূন্য থেকে সৃষ্টি, যেটা আপনি একটু আগে যেটা বললেন ক্রিয়েটিভ এক্স নিয়ে হলো, যেটা ও মহাবিস্ফোরণ তত্ত্বের যে বিশ্লেষণটা, সেটা আমি এখানে রাখতে চাই শেষ মুহূর্তে। বিংশ শতাব্দীর আগে পর্যন্ত অনেকেই বিজ্ঞানীরা মনে করতেন যে মহাবিশ্ব চিরন্তন। আজ জর্জ লেমেত্রের মহাবিস্ফোরণ তত্ত্ব এবং পরবর্তীতে এডুইন হ্যাবেলের যে প্রমাণ, যে হ্যাবেল টেলিস্কোপের মাধ্যমে যে প্রমাণ, সেটা মহাবিশ্বের একটা নির্দিষ্টকরণ করার মাধ্যমে এটাকে বাস্তবিক প্রেক্ষাপট এবং প্যাটার্নাইজড করা হয়েছে। উদাহরণস্বরূপ যে 13.8 বিলিয়ন ইয়ার পূর্বে এটা একটা অতি ঘন এবং উত্তপ্ত বিন্দুতে সময়, স্থান, কাল এবং পদার্থের এক বিন্দু পরিস্থিতি, যেটা কল্পনাতীত এরকম সিচুয়েশন ছিল। তারপর এটা এক্সপেনশন হতে শুরু করলো বিগ ব্যাং এর মাধ্যমে। এর আগেই কিছু ছিল না বলে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এটা প্রচলিত। বাট আমার এখানে প্রশ্ন থাকবে, যদি বিগ ব্যাং আগে যদি কিছুই না থাকে, তাহলে সিঙ্গুলারিটি যে কনসেপ্ট, ওটা সিঙ্গুলার হতে গিয়ে যে একটা ইনফাইনাইট এনার্জি সোর্স অফ ইনফিনিটি প্রয়োজন ছিল, শক্তি, ইনফাইনাইট শক্তির প্রয়োজন ছিল, সেই শক্তি ছিল কোথায়, আসলো থেকে? যদি সেটা না থাকে, তাহলে সূক্ষ্ম সমীকরণ যেটা ফাইন টিউনিং, এইটার সম্পূর্ণরূপে ব্যাঘাত। আমি চাই আপনি আমার এই ফাইন টিউনিং আর্গুমেন্টে এই প্রশ্নটা অন্তত কলাপস করে দেন, যে বিগ ব্যাং এর হতে যাওয়ার জন্য একটা সিঙ্গুলারিটি কনস্ট্যান্ট প্রয়োজন ছিল, এবং সেই সিঙ্গুলারিটির যদি অতিরিক্ত মাত্রায় যদি ফোর্স, যদি সমীকরণের অনুযায়ী যদি না থাকতো, তাহলে সেই সিঙ্গুলারিটি এক্সিস্টেন্স আসলো কি করে? আর যেটা শুরু হয়েছে, তার একজন সৃষ্টিকর্তা থাকা আবশ্যক। যেহেতু বিগ ব্যাং শুরু হয়েছে, তার শুরু যিনি করবেন সে থাকা আবশ্যক। এটা একটা পসিবিলিটি যেটা সুপিরিয়রিটির দিকে যায়, এবং কিছু নাথিং থেকে কোনো কিছু সৃষ্টি হয় না। যেমন মনে করেন, আমি মনে করলাম একটা তুফান হলো, তুফানের কারণে বিশাল বড় একটা ঝড় হলো, সবকিছু ভেঙে চুরে পড়লো, আর ওখানে একটা বিশাল বড় একটা ট্রেন হয়ে চলতে শুরু করলো। আপনি মানবেন? মানবেন না। দ্যাট ইজ এ কজ ভাই, ইটস নিড এ কজ, রিকোয়ার এ কজ। একটা কারণ লাগে কোনো কিছু তৈরি হতে গেলে, এবং সেই কারণের জন্য আপনি পরবর্তী স্টেপে কার্য করে সেটাকে সম্পাদন করতে হবে, এবং সেই কারণ ঘটানোর জন্য একটা সুপিরিয়র পার্সোনালিটির ইনডিড নিডেড, যেটা খুবই প্রয়োজন, এবং সেটা ছাড়া কোন একটা বাস্তবিক সত্য আপনি কখনো এক্সপ্লেন করতে পারেন। আপনি মোবাইল ইউজ করছেন, এটা একটা বেকে রয়েছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমি পরবর্তীতে চেষ্টা করব এর থেকে ভালো কিছু এক্সপ্লেন করার জন্য সায়েন্টিফিক রিজন থেকে। ধন্যবাদ। ধন্যবাদ ইলিউশন দার এই বক্তব্য। কিছু বলবেন? বলেন। আমি বলছি আমি পিকে দেখতে পাই না, তো যার জন্য আমার সমস্যা হয়ে যাচ্ছে। আমি আজকে আমার নেট না, ফোনেই মনে হয় প্যাটার্ন কোনো সমস্যা হয়েছে। নো প্রবলেম, আমি জানিয়ে দিব আপনাকে, কাউন্ট করে দেব। রাহুল দা কিছু বলবেন? না না, আপনি ইয়ে করেন। ওকে ওকে ওকে, আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করলাম। আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 30 মিনিট আছে। দুইটা স্টেপ তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। এখন রাহুল দা 10 মিনিট টাইম পাবে, আর তারপরে 5 মিনিট। এই অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের যেই টপিকটা, ক্লেইমটা, এটা শেষ করবেন। ধন্যবাদ। আমি পিকে দিয়ে দিচ্ছি আবার 10 মিনিটের পিকে। সময় খুবই অল্প, প্লিজ নাও স্টার্ট। প্রথম কথায় আসি, উনি বারবার বলছেন গড ইজ মেটাফিজিক্যাল এন্টিটি। তো আমি এই ক্ষেত্রে কোনো রকম ভাবে ডিনাই করিনি, আমি এই ক্ষেত্রে কোনো রকম ভাবে এগেনস্টে কথা বলিনি যে গড মেটাফিজিক্যাল এন্টিটি নয় বা এরকম। আমি বলেছি যদি ক্রিয়েশন না হয় তাহলে ক্রিয়েটার নেই, তাকে মেটাফিজিক্যাল এন্টিটি না, আমি এই কথাটা কখনো বলি। উনি আরেকটা কথা খুব সুন্দর কথা বলেছেন, সবকিছু ধ্বংস হয়।
আমি জানি না উনি কোথা থেকে পেয়েছেন সবকিছু ধ্বংস হয়, বা উনি কি এটাকে বলছেন যে একটা কাগজকে আমি আগুনে জ্বালিয়ে দিলাম, কাগজটা একদম শেষ হয়ে গেল, এটা মানে ধ্বংস না? আমি এটার কথা বলিনি। এটা এটা কোনো ধ্বংস না। ইভেন যদি আমরা ল্যাবের মধ্যে, যদি আমরা যারা ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়েছি, আমরা জানি আমাদের অনেক সময় ল্যাবের মধ্যে একটা এক্সপেরিমেন্ট হয় যেখানে হচ্ছে আমরা একটা কোনো জিনিসকে ডিস্ট্রয় করি। ডিস্ট্রয় মিনিং কিন্তু পুরোপুরি ভাবে একদম নিহিলতে নিয়ে যাওয়া না সেটাকে, বা ধ্বংস, ওই রকম ধ্বংস না। ব্যাপার হচ্ছে যে আমি একটা কাগজকে যদি পোড়াই, একটা পোড়াই, তখন ওইটাকে যদি একটা জায়গায় গ্লাস জারের মধ্যে বা কোনো জায়গায় যদি আবদ্ধ করে রাখি, এবং আবদ্ধ করে পোড়ানোর আগে যা ওয়েট পাবো, পোড়ানোর পরেও আমরা সেই ওয়েটটাই পাবো। সেটা হয়তো কিছু রিমেইন কার্বন পড়ে থাকবে, এবং তাছাড়াও বিভিন্ন গ্যাসেস পড়ে থাকবে। হ্যাঁ, সেই গ্যাসেস গুলি এবং ওই রিমেইনের ওজনটা একদম সেম বেরোবে, সেখানে কোনো রকম চেঞ্জেস হবে না। আমি জানি না উনি কোথা থেকে কি ধ্বংসের কথা বললেন। হ্যাঁ, সেরকম ভাবে দেখতে গেলে বা পৃথিবীও একসময় পৃথিবী ছিল না। দুটো জিনিস একসাথে, আপনার দুটো গ্রহাণু বলতে পারেন, একসাথে ধাক্কা লেগে চাঁদ এবং পৃথিবী তৈরি হয়েছে, এটা আমরা সবাই জানি। ওটাকে আমরা ধ্বংস, আমি ইয়েতে বলছি না যে একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, একদম কোনো কিছু থাকছে না, এক্স নিম্ন পজিশনে চলে যাচ্ছে, আমি ওটাকে বলছি না। আর উনি বিগ ব্যাং এর কথা বলেন, আমি জানি না, উনি হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, এবং উনি সেই কারণে হয়তো এটা জানেন না যে আমরা যে বিগ ব্যাং এর কথা হয়তো ছোটবেলায় বইতে পড়ি, সেটা লেম্যান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। লেম্যান কাকে বলা হয়? লেম্যান বোঝাচ্ছে যেখানে যারা হচ্ছে নিচু ক্লাসে যারা পড়ে, তারা যাতে বুঝতে পারে, যাতে কথাগুলি বুঝতে পারে, তাই জন্য এমন কিছু ওয়ার্ড ইউজ করা হয় যেটা লিটারেলি মিনিং ওটা নয়। হ্যাঁ, ইভেন উনি যে সিঙ্গুলারিটির কথা বলছে, সেই সিঙ্গুলারিটির কথাটা উঠেছিল প্রায় আজ থেকে 50-60 ইয়ার্স এগো, এবং ওই সময়, এবং ওইখানেই যখন উঠেছিল, যখন ওই সময়টা আপনার সিঙ্গুলারিটি মোটামুটি একদম পুরোপুরি পতন ঘটে গেছে, সেটা হচ্ছে 1970 কি 80 দিকে, আমার সঠিকভাবে এক্স্যাক্টলি মনে হয়। হ্যাঁ, এর কারণ হচ্ছে সিঙ্গুলারিটি কোনো রকম ভাবে ইয়ে হচ্ছে না, মানে ধরার মতো কোনো রকম ভাবে জায়গা পাচ্ছে না, সেখানে কোনো রকম ভাবে আমরা জাস্টিফিকেশন কোনো রকম ভাবে পাচ্ছি না। ইভেন আমরা যখন ইউনিভার্সকে দেখি, সেখানে যে সিঙ্গুলারিটি নেই সেটা আমি প্রমাণ পাই। আমরা কিভাবে প্রমাণ পাই? CMBR, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। হোয়াট ইজ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন? আমরা যখন ইউনিভার্সের সেন্টার দেখি, সেন্টার কখনো নির্দিষ্ট নয়। ইউনিভার্সের সেন্টার তখন নির্দিষ্ট থাকতো যদি ইউনিভার্সে হচ্ছে একটা কোনো রকম একটা সিঙ্গুলারিটি থেকে আসতো। সিঙ্গুলারিটি থেকে আসলে কি হতো, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে চারিদিকে ইউনিভার্সটা ছড়িয়ে গেছে, তাহলে কি হতো, যে সেখানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা কেন্দ্র থাকতো, মাঝখানে একটা নির্দিষ্ট থাকতো, কিন্তু আমরা দেখতে পারি সেন্টারটা সবসময় চেঞ্জেবল। তো সেখান থেকে সায়েন্টিস্টরা বুঝতে পারে যে সিএমবিআরটা হচ্ছে সব থেকে বেস্ট এক্সপ্লেনেশন যেটা তারা দিতে পারে। সিএমবিআর জিনিসটা হচ্ছে যেখানে বলা হয় অনেক কটা জিনিস, জাস্ট লাইক আপনি একটা থালার মধ্যে যদি অনেক কটা চাল যদি আপনি ছড়িয়ে দেন, এবং আপনি যদি দেখেন প্রতিটা চাল থেকেই চারিদিকে ছড়াচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে সিএমবিআরটা আসলে কিরকম হয়েছে। মানে প্রতিটা পয়েন্ট থেকে, সেখানে অনেক জিনিসপত্র ছিল, সেখানকার প্রতিটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়েছে, সেটাকে সিএমবিআর বলা হয়। হ্যাঁ, অ্যান্ড উনি একটা খুব সুন্দর কথা বলেন, এই যে ফাইন টিউনিং এর কথা। আগের দিন উনি ইউনিভার্সটা হচ্ছে ইউনিভার্সটা ফাইন টিউনিং এর কথা বলেছিল, আজকে তিনি ভালো কথা বললেন যে লাইফের এক্সিস্টেন্সের জন্য যে ফাইন টিউনিং এর কথা বলছেন। ঠিক আছে, তো এই লাইফের এক্সিস্টেন্সের জন্য যখন ফাইন টিউনিং এর কথা হচ্ছে, তিনি বলেছেন যে ইউনিভার্সের যে কিছু কনস্ট্যান্টের কথা বলছেন। উনি বলছেন যে ইউনিভার্সের কনস্ট্যান্ট না থাকলে না মানুষ নাকি এক্সিস্টই করতো না, হিউম্যান নাকি এক্সিস্টই করতো না। তিনি তার ভালোর জন্য এবং তার জ্ঞানের যাতে প্রকাশ আরো বাড়ে, সেই কারণে আমি তাকে জানাতে চাই যে ইউনিভার্সের সব জায়গায় কিন্তু গ্র্যাভিটি সেম না। ইভেন কিন্তু যারা মহাকাশের মধ্যে থাকে তারা কিন্তু কম গ্র্যাভিটির মধ্যে থাকে, এবং তারা কিন্তু বেঁচে থাকতে পারে। ইউনিভার্সের মধ্যে যদি গ্র্যাভিটি যদি চেঞ্জেসও হয়ে যায়, সেটা কোনো রকম হালকা পাতলা চেঞ্জেসে এমন কোনো রকম পার্থক্য ঘটে না। ইভেন 9.8 এর জায়গায় 9.9 যদি 10ও হতো, তাহলেও কোনো কিছু হতো না। সেক্ষেত্রে ইউনিভার্সে আমরা দেখতে পাচ্তাম কি, আমাদের ইউনিভার্সের কথা বলছি, আর্থে দেখতে পাচ্তাম কি, আর্থের মধ্যে আমরা দেখতে পাচ্তাম যে গ্র্যাভিটেশনটা, আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা রয়েছে, সেটা বেশি থাকার জন্য আমাদের যে হাড়ের ঘনত্বটা হচ্ছে বৃদ্ধি পেত। এবং যখন আমরা মহাকাশে যাই, তখন হাড়ের ঘনত্বটা কিন্তু আমাদের কমে যায়, এবং কমে যাওয়ার কারণটা হচ্ছে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কম থাকে। হ্যাঁ, সেখানে কিন্তু এটা নয় যে একদম হিউম্যান এক্সিস্টই করবে না বা কোনো কিছু। এবার তিনি আমাকে এক্সপ্লেন করবেন কিভাবে ফাইন টিউনিং জিনিসটা হচ্ছে, কিভাবে ফাইন টিউনিংটা তিনি করছেন, তিনি কথা বলছেন।
কারণ আমরা সবাই এখন জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা রয়েছে সেটা পৃথিবীর সব জায়গায় সমান নয়। হ্যাঁ, এবং তার আরেকটা কথা হচ্ছে টাইমের ব্যাপারে, টাইম ইজ রিলেটিভ। আমি সেটার ক্ষেত্রে কোনো কিছু আমি করছি না, তার এগেনস্টে কথা বলছি না। আমি বলেছি তিনি যখন বলছেন টাইমটা সৃষ্টি হয়েছে, তিনি তার মানে বলছেন টাইমটা ফিজিক্যালি এক্সিস্ট করতো। আমি সেটার কথা বলছি, ফিজিক্যালি এক্সিস্ট করতো আর রিলেটিভটা কিন্তু এক নয়। যেমন আমরা আমরা একটা জিনিসটা বুঝি, ফিজিক্যালি এক্সিস্ট করতো বলতে কি বোঝা যায়। আপনার হাতে একটা মোবাইল রয়েছে, মোবাইলটা আপনার কাছে কিন্তু হাতে কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করে। আপনি যেটা মাথার মধ্যে ভাবছেন, ঠিক আছে, যেটা আপনি মাইন্ডের দ্বারা থিঙ্ক করছেন, এই থিঙ্কিংটা কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করে না। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তিনি যখন বলছেন টাইমের কথা, টাইম যে ফিজিক্যালি এক্সিস্ট করে, তার কাছে সেটা কি প্রুফ করেছে? আমি রিলেটিভের ব্যাপারে কোনো রকম তার এগেন্সটে আমি কোনো কথা বলিনি। আমি আবারও বলতে চাই, সবাই যেন আমাদের দর্শক বুঝতে পারে। এবার আমি যদি চলে আসি তার আরো কিছু কথার মধ্যে, যেখানে তিনি একটা আর্গুমেন্ট দেন, হোয়াট এভার বিগ্যান টু এক্সিস্ট হ্যাজ এ কজ, ইউনিভার্স বিগ্যান টু এক্সিস্ট দেয়ারফর ইউনিভার্স হ্যাজ এ কজ। প্রথম কথা, এটার যিনি হচ্ছে তো দিয়েছিলেন এই আর্গুমেন্টটা আজ থেকে প্রায় 14 বছর আগে, 13 কি 14 বছর আগে, উইলিয়াম লেন ক্রেগ। উইলিয়াম লেন ক্রেগ হচ্ছে একজন খ্রিস্টান, এবং এই খ্রিস্টান যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই আর্গুমেন্টটা দিয়েছিলেন। ইভেন তিনি আর্গুমেন্টের পরেও তিনি বলেছিলেন যে এটা মানে প্রমাণ করে না যে গড সেটা হচ্ছে গড, হোয়াট এভার বিগেন টু এক্সিস্ট হ্যাজ এ কজ। এটা দ্বারা যদি এটা প্রমাণও হয়, কজ হচ্ছে আপনার এটা প্রমাণ হয় না যে সেটা গড হবে। এবং তিনি আরেকটা কথা বলেন যে তিনি আরেকটাও কথা বলেন, এই গড প্রমাণ করার জন্য তার ক্ষেত্রে আলাদা একটা জিনিস দরকার। কিন্তু ইউনিভার্স যেহেতু ইটার্নাল, আমরা যেটা কথা বলেছি ইউনিভার্সটা ইটার্নাল, সেই ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু আমার অপোনেন্ট কিন্তু প্রতিপক্ষ কিন্তু কোনো রকম আর্গুমেন্ট দেন। হ্যাঁ, আমরা যতক্ষণ কথা শুনেছি তিনি অনেক রকম নানান রকমের কথা বলছেন, কিন্তু এই যে ইউনিভার্সটা ইটার্নাল, এটার ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সটা ইটার্নাল নয়, এটার ক্ষেত্রে কিন্তু কোনো আর্গুমেন্ট তিনি এখনো পর্যন্ত প্রকাশ করেন। আর যারা জানেন না ইউনিভার্স বিগ্যান টু এক্সিস্ট, এটার এই যে আর্গুমেন্টটার একটা ডিবেট হয়েছিল, তারা ইউটিউবে সার্চ করতে পারেন, উইলিয়াম লেন ক্রেগ ভার্সেস জন ক্যারল, এবং কিভাবে সেই পার্সনটাকে ডিস্ট্রয় করা হচ্ছে সেখানে আপনি দেখতে পারেন। যেহেতু আমার সময়সীমাটা কম, এখানে আমি ওই আর্গুমেন্ট নিয়ে কথা বলতে পারবো না, এবং শেষের দিকে একদম দিয়েছেন তিনি, যদি প্রথমেই এই জিনিসটা নিয়ে দিত তাহলেও হয়তো আমি কিছু কথা রাখতে পারতাম, যদিও এটা আমার আর্গুমেন্টের মধ্যে সম্পর্কিত কোনো রকম কথা নয়। হ্যাঁ, এবং তিনি যে বলছেন হোয়াট এভার বিগেন টু এক্সিস্ট হ্যাজ এ কজ, তিনি যখন বলছেন বিগিন টু এক্সিস্ট, এটার প্রমাণটা কি রয়েছে যে কোনো কিছু এক্সিস্ট করা শুরু হয়েছে। আমি যখন এক্সিস্ট করা শুরু হয়েছে মানে বলতে চাইছি মানে এক্সিস্টেন্সে, আপনার মোবাইলটা এক্সিস্টেন্সে রয়েছে, কিন্তু এর আগেও এর মেটেরিয়াল যেগুলি রয়েছে সেগুলো কিন্তু আগের থেকে ছিল। ইভেন আমরা যখন ইউনিভার্সের কথা বলি, আমাদের 17টা মডেল রয়েছে। হ্যাঁ, তার মধ্যে আপনার হচ্ছে যে কটা পিয়ার রিভিউড আপনি যতগুলি মোটামুটি পাবেন, যতগুলি বেশি অ্যাকসেপ্টেড আপনি আর্গুমেন্ট পাবেন, সবকটা ইউনিভার্স ইটার্নাল যেই জিনিসগুলি রয়েছে তার পক্ষে আপনি সব থেকে বেশি আপনি সাইন্টিফিক ইয়েটা পাবেন, সাপোর্টটা পাবেন, সায়েন্টিস্টদের সাপোর্টটা পাবেন। আমি জানি না আমার অপোনেন্ট কিভাবে সে আমাকে ভাবে যে আমি সুপিরিয়ারিটি, সরি মাই মিস্টেক, আমি ফাম্বল করে গেছি, আমি কিভাবে নিজেকে সুপিরিয়ার ভাবছি। আমার মনে হয় উনি হয়তো সেম রোগে আক্রান্ত রয়েছে, উনি নিজেকে সুপিরিয়ার ভাবছেন। এবং তিনি আরেকটা জবাব দেননি, আমি বারবার করে বলেছি, তিনি যখন পিএসআর যখন ট্রু ভাবছেন তখন ব্রুট ফ্যাক্টটা, আমি আবারও বলছি ব্রুট ফ্যাক্টটাকে সে কিভাবে ডিনাই করছে, ওয়ান প্রপার্টিস প্লাস ওয়ান প্রপার্টিস ইকুয়াল টু টু প্রপার্টিস, সেটার সে রিজনিং দিতে পারছে না। সেখানে গিয়ে তিনি গ্রুপ ফ্যাক্টটাকে কিভাবে ডিনাই করছে এবং গ্রুপ ফ্যাক্টকে ডিনাই করে কিভাবে পিএসআরটা ট্রু বলছে, আমি সেটা জানতে চাই। এবং তাকে আমি চাইবো তিনি যেন টাইমটা ফিজিক্যালি এক্সিস্ট করে সেটা যেন প্রমাণ করে। এবং আমি চাইবো যে বিগ ব্যাং লেম্যান টার্ম থেকে বেরিয়ে বিগ ব্যাংটাকে যেন তিনি আরো জানেন, এবং বিগ ব্যাং এর যে আপনার নতুন যে মডেলটা রয়েছে যেখানের মধ্যে সমস্ত কিছু নিয়ে যখন কথা হয়, সিঙ্গুলারিটি পক্ষেও তখন সাইন্টিফিক কনসেনসাস ছিল না, এখনো নেই। যখন প্রথম ধারণা আসে তখনও সাইন্টিফিক কনসেনসাস সিঙ্গুলারিটির পক্ষে ছিল না। তিনি যেন আমাকে পথ প্রদর্শন করেন তার অনেক জ্ঞান দিয়ে। ধন্যবাদ রাহুল দা। আসলে ব্যাপারটা খুবই ভালো লাগে বরাবরের মতো যে তারা সময়টাকে খুব সুন্দর মেনটেন করতেছেন, আমার কিছু বলতে হচ্ছে না। আজকে ইলিশনদার হচ্ছে পিকে শো করতেছে না, যার কারণে আমার বলতে হচ্ছে। ধন্যবাদ। শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে
কিছু কমপ্লেক্স বিষয় চলে আসতেছে, যেমন মেথোডোলজি অফ সায়েন্স বা ফিলোসফিক্যাল যে টার্ম গুলা, এগুলা কমপ্লেক্স বিষয়গুলো চলে আসতেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ যদি এই বিষয় সম্পর্কে জানা না থাকে, অনেক হার্ড মনে হবে। তো যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, রাহুলদার কাছ থেকে ডিবেটের শেষে জেনে নিবেন কাইন্ডলি। আমি বুঝতে পারতেছি যে এটা অনেক কমপ্লেক্সিটি যাচ্ছে আর কি। যাই হোক, আমরা 10 মিনিট ইলিউশনটাকে দিব, তারপরে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যাব। ইলিউশনদা, প্লিজ আপনার বক্তব্য শুরু করুন। ইউর টাইম ইজ স্টার্ট নাও। থ্যাংক ইউ সম্মানিত মডারেটর, ধন্যবাদ সবাইকে যারা উপস্থিত রয়েছেন শুনছেন। আমার প্রতিপক্ষ ভাই আবার একটা নিজের বক্তব্যের এগেনস্টে চলে গেলেন। বিষয়টা হলো, প্রথমে আজকের আর্গুমেন্টের মূলত ডিবেটের যে বিষয়টা হচ্ছে স্রষ্টার অস্তিত্ব নেই, কিন্তু উনি প্রথমে স্রষ্টার অস্তিত্ব নেই যে আর্গুমেন্ট, এটাকে প্রসঙ্গত করে লাস্ট শেষ 15 মিনিটের মধ্যে উনি ওনার বক্তব্য চেঞ্জ করে নিয়েছেন এবং সেটার সাথে একটা অধ্যায় যুক্ত করে দিয়েছেন, যদি সৃষ্টি না থাকে তাহলে স্রষ্টা নেই। বাহ, খুব সুন্দর ওনার প্রথম আর্গুমেন্ট, এটার্নাল ইউনিভার্স, যদি সেটা সৃষ্টি নেই তাই জন্য স্রষ্টা নেই। বাহ, চমৎকার। প্রথম কথা হচ্ছে, এই যে ডুয়ালিস্টিক থিঙ্কিং মানুষের যেটা হয়, যখন আমি কোথাও কোনো একটা পরিস্থিতিতে আটকে গেলাম, আমি সেখান থেকে বের হওয়ার জন্য একটা ইন্ডিভিজুয়াল মেথড আমি ইউজ করলাম, যেটা আমাকে সেখান থেকে বের করার জন্য হেল্প করবে। The topic is God or Creator doesn't exist. It's not a topic like if the creation is not if the creation isn't exist, then Creator is not exist. It's not like that. আমার ক্রিয়েশন আছে কি নেই সেটা ম্যাটার হবে পরে, যদি আমি স্রষ্টার কনসেপ্টে যদি থাকে তাহলে সৃজন পদ্ধতি আসবে। মূলত কথা হচ্ছে, ওনার যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের যে ওনার যে একটা ডুয়ালিস্টিক যে স্ট্যান্ড, ওইটা উনি ক্লিয়ার করেছেন। আমার এইটাতে আসলে ভালো লাগবে যে একটা নতুন মেথড আমি অন্তত শিখতে পারলাম, যে যখন কোথাও ফেসে যাব তখন আমি এটাকে কোনো একটা অন্য কোনো মেথড ইউজ করে আমি সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি। আর আরেকটা কথা বলছেন, গ্র্যাভিটি ফাইন টিউনিং এর সূত্র ধরে উনি বলছেন গ্র্যাভিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাই ইটস এ টিউনিং। আপনার ওজন 10 কেজি, আমার ওজন 3 কেজি, দুজনের কাছে একই রকমের গ্র্যাভিটি কিন্তু কাজ করবে না। আপনি দেখেন, যেই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা আপনার মহাবিশ্বের বড় বড় বিষয়কে কানেক্ট করে বা রিলেটিভ হয়ে একটা অন্যটাকে কানেকশন করে যাচ্ছে ইনভিজিবল আর ভিজিবলি, বাট আপনার সেই একই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আপনার সূক্ষ্মতর অবস্থাতে সে কিন্তু কাজ করে না। আপনি নিউক্লিয়াসের যে ঘূর্ণায়ন প্রসেসে যে ইলেকট্রন, সেই প্রসেসে কিন্তু আপনার গ্র্যাভিটি কাজ করে না। সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা গ্র্যাভিটির থেকে অন্তত অনেক গুণ বেশি, যদি আমার এটা সঠিক জানা নেই, তবে অনেক গুণ বেশি ফোর্স সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করে। সো গ্র্যাভিটি এটা কোনো আপনি যেটা বলছেন, মানে যেটা আপনি খারিজ করতে চাইছেন ফাইন টিউনিং এর যে বক্তব্যের, যে গ্র্যাভিটি অ্যাকচুয়ালি ওরকম কিছু না, বা গ্র্যাভিটি বিভিন্ন ধরনের একটা জায়গায় এক এক রকম, তাই জন্য এটা টিউনিং না, বা ইটস এ টিউনিং। কোনো প্রশ্নের উত্তর না জানাটাই কিন্তু উত্তর হতে পারে, কোনো প্রশ্নের নিগেশন করাটা কিন্তু উত্তর হতে পারে, কোনো প্রশ্নের উত্তর দেওয়াটাও কিন্তু উত্তর হতে পারে, তর্ক এড়িয়ে চলাটাও কিন্তু উত্তর হতে পারে, বা তর্ক করার জন্য নতুন কোনো একটা পয়েন্ট দাঁড় করানো, এটা কিন্তু উত্তর হতে পারে। তো অনেক রকমের অনেক ভেরিয়েশনস রয়েছে। তো টিউনিং এর ক্ষেত্রেও ঠিক একই রকম। আপনার ওজন 10 কেজি হলে আপনার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স একরকম হবে, আমার ওজন যদি 3 কিলো হয় আমার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স ঠিক একই রকম হবে। তাহলে আপনি এটা বলবেন, পৃথিবীর সাপেক্ষে মঙ্গল গ্রহের মাস কেন কম, এবং সেটাতে কেন আমাদের কোন একটা ব্যক্তি সেখানে কেন কেন অ্যাপ্রক্সিমেটলি 37% হয়ে যায়। পৃথিবীতে যেটা 100 সেখানে কেন 37 কিলো হয়, পৃথিবীতে যেটা 100 কিলো হয় সেটা কেন ওখানে 37 কিলো হয়। এই যে একটা প্রসেস,
এটা এই যে একটা সূক্ষ্ম নিয়ম, এটা এরকম না যে আমার মানে বড় ওজনদার বস্তুর ক্ষেত্রে যেই গ্র্যাভিটি কাজ করবে আমার ঠিক কম ওজনদার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে ঠিক একই গ্র্যাভিটি কাজ করবে। ইটস নট ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি এবার একটু এদিকে যাব যে রেট্রো কজালিটি আসলে বিষয়টা কি। আমি যেটা ওনাকে শুরু থেকেই বলেছি যে রেট্রো কজালিটি আমি একটা ধারণা এখানে উপস্থাপন করবো যেটা চেইন অফ ডিমান্ড ক্রিয়েট করে, যেখানে একটা একটা সত্তার পসিবিলিটি দাঁড় করায়। কোয়ান্টাম টানেলিং, সরি, রেট্রো কজালিটি। ওকে, আমি কোয়ান্টাম টানেলিং দিয়ে শুরু করি, তারপর রেট্রো কজালিটি যাই। কোয়ান্টাম টানেলিং অ্যাকচুয়ালি এমন একটা বিষয় যেটা একটা ঘটনা যেখানে কোনো কণা, এটা এমন একটি ঘটনা যেখানে কোনো কণা যেমন ইলেকট্রন এমন বাধা অতিক্রম করতে পারে যা ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম অনুযায়ী অসম্ভব। তার মানে আপনি আমি মানুষ যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম বানালেন, সেই নিয়ম যেখানে অসম্ভবে রূপান্তরিত হয়, ঠিক ওরকম সিচুয়েশনে কিন্তু কোয়ান্টাম টানেলিং যে কোন একটা ঘটনাতে ইলেকট্রন কিন্তু ওই নিয়ম ভেঙে দিয়ে সে যাইতে পারে। সহজভাবে যদি বলা যায়, এটা একটা এমন একটা বল যেটা মানে খুবই একটা শক্তি সম্পন্ন, এবং এটা কোয়ান্টাম জগতে কণাগুলোকে বাধার ভেতর, যতই বাধা থাকুক না কেন, সেই বাধার ভেতর দিয়ে অতিক্রম করে যায়। তার মানে একটা ডিপ ফোর্সেস ইটসেলফ। আমি যদি বলতে যাই আপনার এটারনাল থিওরির অ্যাঙ্গিকে, তাহলে এই যে কণাটা অতিক্রম করছে সে কি করে যাচ্ছে, সে তার নিজের শক্তিতে যাচ্ছে। বাট এই শক্তিটা আসলো কোথা থেকে? আমার প্রশ্ন, এই শক্তিটা আসলো কোথা থেকে? সেই শক্তিটাকে আসলে বল প্রয়োগ কে করছে? যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম ভেঙে যাচ্ছে, ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়মে কোনো অন্য কোনো শক্তি এসে তাকে শক্তি প্রদান করতে পারছে না। বাট এখানে কি হচ্ছে, কোয়ান্টাম টানেলিং এ সে কি হচ্ছে, এমন একটা শক্তি সে পাচ্ছে যে শক্তিটা ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়মে কোনো কিছুর মধ্যেই পড়ে না। কারণ আমি এটাকে ঈশ্বরের সাথে বা গডের যে এক্সিস্টেন্স, এটার সাথে রিলেটিভ করাতে চেষ্টা করতেছি। কারণ ছাড়া কোনো ঘটনা যদি ঘটতে পারে, যেমন কোয়ান্টাম স্তরের কিছু ঘটনা, যেমন টানেলিং প্রসেস যেটা, এটাকে সাইন্টিফিক সোর্স থেকে এটাকে প্রিডিক্টেবল না বলছে, কিন্তু প্রবাবিলিস্টিক বলছে। তার মানে এটা এখানে একটা পসিবিলিটির বিষয় রয়েছে। তাই কারণ ছাড়া যে ঘটনা ঘটে, এটা হয়তো কোনো একটা উচ্চতর সত্তা বা কোনো একটা পরিকল্পনাকর কোনো একটা শক্তির ইঙ্গিত করছে, যেটা কোয়ান্টাম টানেলিং এ ইলেকট্রনকে ঊর্জা প্রদান করছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা যদি আমি বুঝাতে যাই, তাহলে হয়তো এটা আপনি হয়তো আমার এই সমস্যাটাকে কেন্দ্র করে পরবর্তীতে একটা নতুন সেম ক্রিয়েট করতে পারেন, কিন্তু আমি সমস্যাটা আপনার থেকে লুকায়িত রাখবো। আমি চাইবো আপনার এই কোয়ান্টাম টানেলিং এর এই এনার্জির যে সমস্যাটা, এটা আপনার মাধ্যমে আমি যাতে এটা প্রাপ্ত হই, আপনি যাতে আমাকে আবার নতুন করে এই বিষয়টা বুঝিয়ে দেন যে আসলে প্রবলেমটা কি। এখানে প্রকৃতির একটা সূক্ষ্মতা, যেটা আমি ফাইন টিউনিং এর যে বিষয়টাকে বারবার বলছি, যে এটা খুব সুনির্দিষ্টভাবে কাজ করে, এবং এই সূক্ষ্ম নিয়মাবলী কোনো ডিজাইনারের একটা ইঙ্গিত হতে পারে। কেউ এটাকে হয়তো একটা নির্ধারিত কোনো সত্তা কেন্দ্রিক না নিয়ে বস্তুর যে একটা ফিজিক্যাল, যে একটা গ্র্যাভিটেশনাল বা একটা ফোর্স যেটা সে স্বয়ং প্রাপ্ত হচ্ছে, সেটার দিকে হয়তো অনেকে বস্তুবাদী হয়ে এটা ধারণাটা দিতে পারে। বাট এটা সম্পূর্ণরূপে একটা ভুল তথ্য। বাট এখানে শক্তি পেতে হলে ইলিশন দা 2 মিনিট। শক্তিটা আসলে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এইটার আসলে যদি বৈজ্ঞানিক কনসেনসাস যদি প্রয়োজন হয়, তাহলে আমি আপনাকে এখানে এই যে কোয়ান্টাম টানেলিং এর যে সায়েন্টিফিক কনসেনসাস, এবং আমি এটার একটা ম্যাথমেটিক্যাল কনসেনসাস অবশ্যই আমার কাছে আছে, যদি আপনি চান আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টাকে এড়িয়ে দিয়ে আমি একটু স্রষ্টার, যেহেতু আমাদের আজকে এখানে স্রষ্টা নিয়ে মূলত কথা হচ্ছে, স্রষ্টার শক্তিমত্তা এবং যে পাওয়ার, ওইটা নিয়ে আমি একটু সামনের দিকে যেতে চাই। যদি কোনো সত্তা, যদি কোনো সৃষ্টি যদি হয়ে থাকে, তাহলে সেই সৃষ্টির জন্য একজন সৃজনকারী প্রয়োজন। এটা সবাই জানে। আমি আপনি যত ব্যক্তি এখানে বায়োলজিক্যাল প্রসেস, আমরা কিন্তু একটা ধারাবাহিক নিয়মকে
মেনেই কিন্তু এসেছি। আমার আর আপনার জন্ম বা এখানে যারা আছে প্রত্যেকের জন্য একটা বায়োলজিক্যাল প্রসেস থেকে এসছে। তার মানে ইটস এ চেইন অফ ডিমান্ড। একটা ডিমান্ড এমন ভাবে করা হচ্ছে যে পূর্বের কোনো কারণ থাকার কারণে পরবর্তী কার্যটা সম্পাদন হয়েছে। ঠিক একই রকম ভাবে পুরো ইউনিভার্স, যেটাকে আমরা অবজেক্টিফাই করতে পারি 5 সেন্সরি অর্গানের মাধ্যমে, অন্তত বস্তুকে আমরা ট্রিগারাইজ করতে পারি, সেই বস্তুর কোনো না থাকা কোনো সত্তা থেকে বা কোনো সরি না থাকা কোনো অবস্থা থেকে এই বস্তুর অস্তিত্ব আসতেই পারে না, যেটাকে আপনি এক্স নিহিলো বলছেন। তাহলে আপনার আমার এখানে প্রশ্নটা থাকবে, আপনি যেখানে না থাকা অবস্থা থেকে কোনো কিছু আসতে পারে, তাহলে আমরা সবকিছু দেখছি কেন? তা প্রশ্নটা হচ্ছে কেমন, হোয়াই ইজ দেয়ার সামথিং রাদার দেন নাথিং? আমার এই প্রশ্নটা গতবারও ছিল, এখনো আমি আবারও পুনরায় করলাম প্লিজ, যেহেতু আমি বুঝতে পারছি না সময় শেষ হয়ে গেছে কিনা। তো আমি এই প্রশ্নটা করে শেষ করতে চাই, হোয়াই ইজ দেয়ার সামথিং রাদার দেন নাথিং? থ্যাংক ইউ সো মাচ। না, আপনার শেষ কথাটা মানে ক্লিয়ার করতে পারেন ইলিউশন দা, কথাটা ক্লিয়ার করেন। না না, আমি চাই তাকে সে যেন লাস্ট কথা লাইনটা ক্লিয়ার করে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। লাইফ, আমার আমার লাস্ট লাইনটা হলো হোয়াই ইজ দেয়ার সামথিং রেদার দেন নাথিং, আর এটার বাংলা অর্থ হলো কিছু থাকাটা কেন আছে, কিছু না থাকাটা আচ্ছা, কেন নাই। ইয়ে ভাইয়া, আপনি একটা কাজ করেন তো, ওই লাস্ট লাইনের আগের লাইনটার কথা বলছি, ওটা আরেকবার একটু বলবেন। তার আগে যেটা লাইনটা বললেন যে কিভাবে আমি নাকি বলছি কি নাথিংনেস থেকে এসেছে নাকি এসেছে। নো, আপনি এক্স নেহলোর কথা বলছিলেন, হুম, ইটারনাল ইউনিভার্সাল। ওটা একটু ক্লিয়ার করে আমাকে বলে দেন, ব্যাস তারপরে আমি আলোচনায় যাচ্ছি আবার। এক্স নেহলোটা যেই অবস্থাকে আপনি বিশ্লেষণ করছেন, সেটা থেকে যে সবকিছু আসলো, ওটার অ্যাকচুয়ালি যে ইন্টারপ্রিটেশন কি এবং কি করে আসলো, না কোনো কিছু না থাকার পরিস্থিতি থেকে কোনো কিছু আসলো কি করে, আপনি ওইটার বিশ্লেষণ দেবেন। এবং লাস্ট প্রশ্ন যেটা, ক্লিয়ার এটা করতে এটা related, ইলিউশন দা, উনি দাবি করে নাই যে এক্স নিহিলো সিচুয়েশন থেকে কোনো কিছু আসছে, এটা উনি দাবি করে নাই, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, উনি ঠিক আছে, ঠিক আছে, উনি একটা আন্দাজ দিয়ে ঠিক আছে, ইটারনাল ঠিক আছে, প্রথম ঠিক আছে, বিশ্লেষণটা ঠিক আছে, রেকর্ডে সেটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি আমার সময়টা শুরু করেন, তাহলে আমি কথা বলা শুরু করি। আর মাত্র 5 মিনিট দুইজন পাবেন। আর যদি আপনারা দুইজন একমত হন যে আর একটু বাড়ানোর দরকার, এটা পরবর্তীতে, বাট আর সময় খুব কম, 5 মিনিট সময় আছে, প্লিজ ইউ হ্যাভ 5 মিনিটস অনলি। এখানে আর বাড়াবেন না, আমার এটা রিকোয়েস্ট, মানে এটা অনেক ওভার হয়ে গেছে। সবার প্রথমেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এটা আমার কিছু কাজের জন্য হোক, আমি যেহেতু একটা ব্যস্ত মানুষ, তো সঠিকভাবে আমি প্রথমে যে মেন জিনিসটা হয়েছিল যে আমার স্ক্রিপ্টটা পুরোপুরি ভাবে রেডি ছিল না, আমি জাস্ট আমার পুরোনো কিছু স্লাইডার দেখে দেখে আমি পুরো আর্গুমেন্টটা দিয়েছিলাম, তার জন্য হয়তো প্রথম দিকে যে কনসেপ্টটা বোঝানোর ক্ষেত্রে ওইখানে হয়তো কিছু একটু সমস্যা হয়েছে, হয়তো কোনো জায়গায় আটকে গেছি, আবার পেজ পাল্টাতে হয়েছে আমাকে, নতুন স্লাইডারে যেতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। এবং আমি কিছু কথায় আসবো। প্রথম কথা হচ্ছে কোয়ান্টাম টানেলিং এর কথা। কোয়ান্টাম টানেলিং এর ওখানে যেটা বলা হয় যে ক্লাসিক্যাল লজ গুলো যেগুলো রয়েছে ফিজিক্সের, সেটাকে ডিনাই করে, সেটাকে উপেক্ষা করে কিছু ঘটনা ঘটে কোয়ান্টাম ওয়ার্ল্ডে। তো এই ক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নেই যে কোয়ান্টাম ওয়ার্ল্ডে ঘটে, কারণ এখানে বলাই হচ্ছে যে ক্লাসিক্যাল ল গুলো শুধুমাত্র ক্লোজ সিস্টেমের মধ্যে ওয়ার্ক করে, সেটা কোয়ান্টাম ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ক করে না। এবার আমি জানি না তিনি কোথা থেকে একটা এই পিয়ার রিভিউ জার্নাল দেবে যেখানে সে প্রমাণ করে দেবে যে কোনো হায়ার বিং আছে বা এন্টিটি রয়েছে যে কিনা এই ফোর্স গুলিকে প্রদান করে বা এই ফোর্স গুলিকে অ্যাপ্লাই করে। আমি চাইবো সেই পিয়ার রিভিউ ইয়েটা দিতে, জার্নাল দিতে, যেখানে আপনার হচ্ছে কোনো গড বা কোনো সুপিরিয়ার এন্টিটি এই ফোর্স গুলিকে ইয়ে করছে, পুশ করছে। এবং তিনি আরো কিছু কথা বলেন ফাইন টিউনিং এর কথা। ফাইন টিউনিংটা তো এরকম না, ফাইন টিউনিংটা তো ডিফারেন্ট, ফাইন টিউনিংটা তো, আচ্ছা আমার কথা হচ্ছে ফাইন টিউনিং যদি ডিফারেন্টটাই যদি ফাইন টিউনিং হয়, পুরো ইয়েতে আর্থে যদি শুধুমাত্র 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি গ্র্যাভিটি থাকতো, তাহলে কি কোনো কিছু হতো? আমরা সাইন্টিফিক ভাবে জানি কোনো প্রবলেম হতো না। কিন্তু এখানে তাহলে হচ্ছে আমরা দেখি ডিফারেন্ট যদি ফাইন টিউনিং হয়, তাহলে যদি একদম স্টিল থাকে, ঠিক আছে, স্টিল থাকে, তাহলে সেটা নট ফাইন টিউনিং, ঠিক আছে, সেটা ফাইন টিউনিং নট ফাইনলি টিউনড আমরা বলতে পারি, হ্যাঁ, নট ফাইনলি টিউনড। তো এইটা তাহলে সেটা নট ফাইনলি টিউনড, তাহলে কি কোনো রকম সমস্যা হতো? আমরা সাইন্টিফিকলি ভাবে জানি যে পুরোটাই যদি পুরো পৃথিবীতে এক থাকতো, সমস্ত জায়গায় যদি 9.8 থাকতো, তাহলে কোনো সমস্যা হতো না।
তাহলেও আমাদের বেঁচে থাকার জন্য সমস্যা হতো না পুরো পৃথিবীতে। এবার তিনি বললেন যে ডিফারেন্ট ফাইন টিউন, এবং তিনি হয়তো কনস্ট্যান্ট সম্বন্ধে জানেন না, উনি কনস্ট্যান্ট সম্বন্ধে জানেন না। কনস্ট্যান্ট মানেই হচ্ছে এটাকে ধ্রুবক বলা হয়, ঠিক আছে, সেটার মানটা নির্দিষ্ট ধরা হয়। তিনি না জানলে আরেকবার আমি বলবো যে তিনি যেন জিনিসটাকে আরো পড়ে ফেলেন। অ্যান্ড তিনি আরো কিছু পরিমাণ কথা বলেছেন। তিনি আরেকটা কথা আগে একটা বলেছিলেন যে আবার ওই চেরি পিকিং দিয়ে যে আমি আমি অ্যাথিস্ট হয়ে কিভাবে থিস্টের একটা আর্গুমেন্ট নিই, লজিক নিই, আমি জানি না। এবং তিনি কি তাহলে তাহলে উনি কি অ্যাগনস্টিক হয়ে কিভাবে থিস্টের একটা আর্গুমেন্ট নেয়, লজিক নেয়, আমি সেটা সবসময় আমি জানতে চাইবো। হ্যাঁ, এবং তারপরেও তিনি থিস্ট না কেন, এবং সেটা আমি জানতে চাইবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবারও বলছি যে আমি ইউনিভার্সে ইটারনালের কথা বলেছি। ইউনিভার্সে ইটারনাল থাকলে কিভাবে গড এক্সিস্ট করতে পারে না সেটা বোঝানোর জন্য তার সাপোর্টিং আমি কথাটা বলেছিলাম যে যেখানে হচ্ছে ক্রিয়েশন নেই সেখানে ক্রিয়েটার নেই। ইউনিভার্সে ইটারনাল হলে ক্রিয়েশন থাকবে না, ক্রিয়েশন না থাকলে ক্রিয়েটর থাকবে না। আমি এরকম ভাবে তাকে সেটা বুঝিয়েছিলাম। আমি আমি ওই জায়গা চেঞ্জ করে একটা একটা হচ্ছে না বলে আরেকটাতে চলে যাইনি। আমি এটা প্রথম একদম যখন বলেছিলাম তখন আমি বলেছিলাম। হ্যাঁ, তিনি হয়তো আর্গুমেন্ট গুলো ঠিক মতো শোনেন। আমি জানি না তিনি কতটা কি পড়াশোনা করেছেন বা কতটা কি তার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তবে আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সুপিরিয়রিটি কমপ্লেক্সে যিনি ভুগছেন তিনি হজফামি না। হ্যাঁ, তিনি আবারও তিনি অনেক কথা রাখলেন, যদিও আমার কাছে আর সময় নেই সেগুলিকে পুরোপুরি এক্সপ্লেন করার। আমি চেয়েছিলাম তিনি যদি এগুলো যদি একদম প্রথম 15 মিনিটের মধ্যে যদি এক্সপ্লেন করতো বা বলতো, সেখানে হয়তো আমার এগুলি কথাগুলি হতো। যেহেতু আমার কাছে আর মাত্র 50 সেকেন্ড সময় রয়েছে, সেখানে এই কথাগুলি বলার মধ্যে আসলে কোনো রকম ভাবে কোনো রকম কিছু বলার নেই এইখানে। কারণ আমি সবাইকেই বলবো যে আপনারা এই আর্গুমেন্টটা পুরোপুরি ডিবেটটা একবার শুনবেন, শুনে প্রতিটা টার্ম আপনি সার্চ করবেন এবং সার্চ করে দেখবেন যে কোথায় কি জিনিসটা রয়েছে। হ্যাঁ, এবং কোথায় কোন জিনিসটা কিভাবে কাজ করে এবং কোনটা সঠিক কাজটা সঠিক। আমি চাইবো সবসময় আপনারা সার্চ করেন, ব্যাপারগুলো আরো জানেন। রিসার্চ পেপার আমি দিয়েছি, সে এগেন্সটে কোনো রকম রিসার্চ পেপার দেয়নি, এবং আপনারা পড়েন, জানেন, এবং যদি আপনারা জানতে পারেন আশা করি আপনারা একটা ভালো কনক্লুশনের মধ্যে আসতে পারবেন। এই বলে আমার বক্তব্য এখানে এবং বক্তব্যের সাথে পুরো ডিবেটটা আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাহুল দা, আপনার বক্তব্য ক্লিয়ারলি শেষ হলো। আমরা একেবারেই শেষ প্রান্তে। ইলিউশন দাদার 5 মিনিটের বক্তব্যের মাধ্যমে আজকের ডিবেট এখানেই এন্ডিং টানবো। তো লাস্ট 5টা মিনিট আপনারা একটু শুনেন ধৈর্য সহকারে প্লিজ। ইলিউশন দা, আপনার সময় শুরু এখন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আসলে আপনার মাধ্যমে আমি আবার একটা কবিতার দুটো লাইন মনে পড়ে গেল, সেই ইলিউশন বাবার লেখা। কবিতাটি হলো এমন যে, উদ্গৃত আগ্নেয়গিরি লাবার নিপীড়ন, উল্লু হয়ে জন্মেছ মামা, না দেখিবে কবু সূর্যের কিরণ। উল্লু মানে এখানে পেঁচা। আমরা জানি এটা ও কখনো সূর্যের কিরণ বা আলো দেখে না, পেঁচা। আপনি যতই যাই কিছু করেন না কেন, আমাদের সমাজে কিছু ব্যক্তি এমন থাকে যারা মানে একটা জিনিস জানার পরেও সেই জানার বিষয়টাকে পর্যবেক্ষণ করে খুবই ভালো, বাট এট দ্য এন্ড সে সব কিছু বিচার আচার কমপ্লিট করার পর, তার মাইন্ড স্টেট কমপ্লিট করার পর, কিন্তু যে বিষয়টা নিয়ে সে ঝগড়া করছে সেই বিষয়টা তার নিজের হয়ে যায়। যেমন মানো না মানো তাল গাছ আমার। তো আসলে এই বক্তব্যটা আসলে আমি এই জন্য দিতে চাই, এই জন্য আমি এই কথাটা বললাম, যার বিষয়টা হচ্ছে ভাই একটু আগে যেই কথাটা বললেন, ইটারনাল ইউনিভার্সের ক্ষেত্রে উনি যদি সৃষ্টি না থাকে তাহলে স্রষ্টা কোথায়? আমরা এখানে রিয়েল অ্যাসপেক্ট নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। ইউ আর এক্সিস্ট, আই এম এক্সিস্ট, এখানে সবাই এক্সিস্ট করে। ভৌতিক পদার্থ এক্সিস্ট করে, সোলার সিস্টেম এক্সিস্ট করে, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা, যত রকমের গ্যালাক্সি আছে সবই এক্সিস্ট করে। পুরো হোল ইউনিভার্স, সায়েন্স ক্লেইম করতেছে হোল ইউনিভার্স, যে ইউনিভার্স এক্সিস্ট করে তার অবজারভেবল একটা
আন্দাজ এখন পর্যন্ত আমাদের সামনে আসে 93 বিলিয়ন লাইট ইয়ার্স এক্সিস্ট করে, যেটা কি বলবো, এটা একদম প্রত্যক্ষভাবে যে জিনিসটা আমরা দেখতে পাই, সেই জিনিসটা আপনার সামনে থাকা সত্ত্বে, আপনি নিজে এক্সিস্ট করা সত্ত্বেও আপনি কি করছেন, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দাঁড় করাচ্ছেন। মানে আপনি কি করছেন, অন্ধের শহরে আপনি আয়না বিক্রি করতে যাচ্ছেন। আমরা অন্ধ নই, আমাদের চোখ খোলা আছে। যদিও ডিবেটের বিষয়টা এরকম না, তারপর আপনার যে ঝামেলাগুলো ছিল আমি ওগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। যদিও আমার অনেক, আমি এরকম না যে আমি নিজে কখনো ক্লেম করি না যে আমি সবকিছু জানি। আজকে আমার পজিশন অনুযায়ী আমার যতটুকু বক্তব্য, যতটুকু যাই কিছু এখানে উপস্থাপন করা দরকার ছিল, আমি চেষ্টা করেছি। যেহেতু আমি কোনো পজিশন এখানে হোল্ড করি না পক্ষে বা বিপক্ষে, তারপর আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনার যে ফলস গুলো সেগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। তবে একটা বিষয় কি, আমার মনে হয় যেন যেটা আপনি লাস্ট মুহূর্তে যে এক্সপ্লেনেশনটা আপনি দিতে চাইলেন, যে আপনি একটা একটা জার্নাল দিয়েছেন বা একটা পিআর দিয়েছেন, এখানে ওই পিআর আমার কাছেও আছে। আমি একটু আগে কিন্তু এই মুক্তির মশাল যে আইডিটা ওনার পার্সোনালটা কিন্তু দিয়েছিলাম আমি, পিডিএফটা, যেহেতু ওনার কাছে রয়েছে বিষয়টা, তা ওনার কাছ থেকে জেনে নেবেন যদি আপনার মনে হয় না বিষয়টা জানার দরকার। আর আপনি যেটা ক্লেম করলেন গড কোন একটা শক্তি প্রদান করছে, এই ধরনের কোনো পিয়ার রিভিউ, আমি কিন্তু এটা কখনো দাবি করি না। যে ডিবেটটা আবার যখন পোস্ট হবে তখন আপনি আবার বিষয়টাকে শুনবেন যে আমি এটা কখনো দাবি করিনি যে গড সেখানে ঊর্জা প্রদান করছে বা শক্তি প্রদান করছে ইলেকট্রনকে। সেখানে একটা শক্তি ইলেকট্রন এমন ভাবে কাজ করছে যেটা একটা একটা শক্তির একটা ইঙ্গিত পাওয়া যায়। আমি সেই বিষয়টাকে এখানে ক্লেম করেছিলাম। তো আজকে আসলে বিষয়টা আমি চাইলে কিন্তু পারি এখানে অন্যভাবে বিষয়টাকে সম্পূর্ণ করতে। তবে আমি চাইছি বিষয়টা যেহেতু খুবই একটা মসৃণ ভাবে বিষয়টা শেষ হয়েছে। আপনার ডিবেট, আপনার যে আর্গুমেন্ট ছিল সেই আর্গুমেন্টের প্রথম 20 মিনিট আমি চেষ্টা করেছি 100% যাতে আপনার বিষয়টাকে আমি বুঝাতে পারি যে আপনার যে পজিশন, এই পজিশন সম্পূর্ণরূপে অনৈতিক, অযৌক্তিক, এটারনাল কোনো বিষয়কে দাবি করতে গেলে ইটস অ্যাবাউট দ্য টাইম ফ্রেম। আপনি এটারনাল, চিরস্থায়ী শব্দটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে চিরকাল বা চিরস্থায়ী। সেই চিরকাল তার মানে হচ্ছে টাইমকে বেস্ট করে কিন্তু এটা হচ্ছে। তো আপনার এখানে বলা দরকার ছিল সময় কোথা থেকে আসলো, সময়ের সৃষ্টি কি করে হলো, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল রিয়ালিটি অফ টাইম, ইজ ইট জাস্ট এ কনসেপ্ট অর ইজ ইট রিয়েলিটি। আপনার এই বিষয়টা ক্লিয়ার করা খুবই নৈতিকভাবে এখানে দরকার ছিল, বাট আপনি সেটা করেন নাই। অথচ এটারনাল ইউনিভার্সের দাবি করে সেখানে আপনি বলছেন যে যদি সৃষ্টি না থাকে স্রষ্টা কি করে থাকে। এটা একটা দোগলাপন্থী প্রথম ডিবেট, যেটা ওই কাউন্টিং এ আপনার এটা উচিত ছিল টপিকটা গড অথবা ক্রিয়েটর ডাজন্ট এক্সিস্ট, টাইমসে ইটস নট সৃষ্টি না থাকলে স্রষ্টা থাকে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের দুইজন বিতার্কিককে ওনাদের মূল্যবান সময় এবং মূল্যবান বক্তব্য সবার সামনে উপস্থাপন করার জন্য। আমি প্রথমে মডারেটর সাহেবের কাছে যাচ্ছি। 2 নম্বরে শ্রদ্ধা, আপনি আপনার মনোভাব প্রকাশ করবেন, শুনলেন। শেষে আমি বলে এটার এন্ডিং টেনে দিব। Okay, thank you. Whatever I have observed, like, it was a good debate, like, between Illusion Bhai and Rahul Bhai, and there was respectful remarks from both the sides, though few words, like, which were not good. Uh, so that was bit personal, but it's okay. It happens sometimes at the heat of the moment. So that is also respectable, and there was no such bad words to each other. So I'm really happy for witnessing such a wonderful debate between both the person, and I hope audience are also happy after listening to both the people, like, and they are known to the people, I guess, those who are present over here. So respect from my side to both the persons who are debating today, and it was I can't give any comment, like, and I don't have any biasness, but yeah, Rahul Bhai said his own version, and Illusion Bhai also expressed his own version. So audience is witnessing everything, so they know, like, how can they judge.
So that's up to them. So thank you guys for listening to me. And over to you, bro, because it's very late. And I would like to say good night and stay safe, stay blessed to everybody. And be human and try to show humanity to each other. That is our first motto as a human. That's what I feel. And the second thing is like I would like to say like as we are all human, so the thing is our first priority would be this, like to be human. It doesn't matter like from which religion, which caste, which creed, from which race you belong to. But at the end of the day, we all are human in general. So that's what we should not forget in our life. And we should love each other like everybody. Though this is the fight of perception only. Like whosoever is having the perception of being a face, so obviously they will represent the faith community or like I always said, there is no community. So individually they can represent themselves as well, or to the group, I can say. So that's okay. That is absolutely fine. So I will not take that much time for my speech. I will end up by saying like stay blessed and stay safe. Good night to everybody. Thank you so much. Over to you, bro, Raj brother. Thank you so much for giving me opportunity for being a host over here. Thank you. হুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মডারেটর সাহেব, পাশাপাশি আমাদের দুইজন বিতার্কিক, রাহুল দা যিনি স্রষ্টা নেই এটার পক্ষে আজকে ডিবেট করলেন, ওনাকে ধন্যবাদ। এবং স্রষ্টার পক্ষে আমাদের ইলিউশন দা, যার অবস্থান হচ্ছে অ্যাগনস্টিক, অজ্ঞবাদী, কিন্তু অজ্ঞবাদী হয়েও আজকে স্রষ্টা যে আছে এটার পক্ষে উনি লড়লেন, আর্গুমেন্ট দিলেন, যুক্তি দিলেন। আমরা শুনলাম ওনার কাছ থেকে অনেক বিষয় সম্পর্কে, স্রষ্টা আছে এই বিষয়ে উনি এটার পক্ষে আজকে আর্গুমেন্ট গুলা দিলেন। তো ধন্যবাদ দুইজনকেই, যারা আলোচক এত কষ্ট করে আমাদের এখানে আলোচনা করলেন। দর্শকদের উদ্দেশ্যে জাস্ট কিছু কথা বলতে চাই যে, সম্মানিত অতিথি বৃন্দ, আপনারা আজ দেখলেন যে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি কিভাবে তাদের নিজ নিজ অবস্থান থেকে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে। আস্তিক বা নাস্তিক পক্ষ অভিজ্ঞতার আলোকে একটি সত্তার অস্তিত্বের যুক্তি তুলে ধরেছেন দুইজনই। নাস্তিক যিনি, তিনি প্রমাণ ও যুক্তির দাঁড়িপাল্লায় সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। তো আসলে আমাদের যুক্তিগুলা শানিত হোক, যুক্তিগুলা ডেভেলপ হোক, আমাদের চিন্তা শক্তি ডেভেলপ হোক, এটা আমরা সবাই চাই। তো সেই অবস্থান থেকে একটা সুস্থ সমাজে আস্তিক নাস্তিক বা যে কোনো ধর্মের মানুষ সহাবস্থান করে একটা সুন্দর সমাজে পারস্পরিক শ্রদ্ধা রেখে। মতের ভিন্নতা থাকতেই পারে, তার মানে এই না যে আমরা একে অপরের শত্রু। আমাদের বিশ্বাস অবিশ্বাসের অবস্থান থাকবে, এটা খুবই স্বাভাবিক। সভ্যতার শুরু থেকে, মানব সভ্যতার শুরু থেকে এই বৈচিত্র্যের প্রমাণ আমরা পাই। এই বৈচিত্র্যতা থাকবেই, কিন্তু আমরা যদি আমাদের মতটাকে, ভিন্ন মতটাকে আমরা যদি শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখি, তাহলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। যাই হোক, আজকের বিতার্কিকদের ধন্যবাদ জানাচ্ছি। তারা সাহস করে এই কঠিন একটা বিষয়ের প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছেন, তাদের চিন্তাগুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই জন্য আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাদেরকেও ধন্যবাদ যারা শ্রোতা মণ্ডলী শুনেছেন এবং এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন। গুরুত্ব না দিলে আপনারা এতক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে অবস্থান করতেন না, শুনতেন না। অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে আপনারা খুবই গুরুত্ব দেন। এটা তো প্রশ্ন করতে থাকুন, এটাই আমরা চাই যে প্রশ্নের মাধ্যমে আমাদের যেই অজ্ঞতা, সেই অজ্ঞতাগুলো দূর হোক, আমরা জানি, শিখি। এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্যের সবচেয়ে বড় অবস্থান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ডিবেট বিতর্ক এখানেই সমাপ্ত করলাম। একটা অ্যানাউন্সমেন্ট আছে, অবশ্যই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটা শেষ করে আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আমি এটা ক্লোজ করে দিব। অ্যানাউন্সমেন্ট হচ্ছে একজন মুসলিম ভাই, একজন মুসলিম ভাই উনি দাবি করছেন যে স্রষ্টার মাধ্যমেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এসেছে। এই প্রাণীর অস্তিত্ব আসার পিছনে স্রষ্টা হচ্ছেন কৌজ। তো উনি এই দাবি করেছেন, এবং এটার ডিবেট হবে পরবর্তীতে, আমরা জানিয়ে দেবো যে এটা কখন হবে।
আর পাশাপাশি আমি এখানে যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনি আপনার অবস্থান, যেটা স্রষ্টার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক অথবা কোনো একটা নির্দিষ্ট ধর্মের পক্ষে হোক, আপনি যদি কোনো ধর্মকে সত্য বলে মনে করেন, কোনো মতবাদকে সত্য বলে মনে করেন, এজ ইউর উইশ, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান, তো অবশ্যই সেটা কনস্ট্রাকটিভ হতে হবে। তো আপনি যদি আলোচনা করতে চান বা ডিবেট করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নাম্বার 2 তে এস্ট্রো দাদা আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা এটা ম্যানেজ করে দিব আরকি। বা আমরা আলোচনাগুলো চালিয়ে নিব। তো মানে এগেইন যে ডিবেটটা হবে এটার তারিখটা আমরা জানিয়ে দিব পরবর্তীতে আমাদের গ্রুপের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। আজকের ডিবেটের এন্ডিং এখানেই টানলাম। আপনারা আপনাদের মতো কথা বলতে পারেন এবং রাহুল দা যিনি আমাদের ইলিশন দা প্রশ্নের কোনো উত্তর দিবেন না, ওনার হাতে সময় খুব কম, যার কারণে আমরা রাহুল দার কাছ থেকে ডিবেটের যে আজকের আলোচনার বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, অবশ্যই আপনারা করে নিবেন। ধন্যবাদ আজকের। আমার আমার একটা সেকেন্ড সময় দেন প্লিজ। ওকে, আমি আসলে বেরিয়ে যাবো, তো আমার আসলে কল আসতেছে বারবার, প্লিজ। ঠিক ঠিক আছে। আছে, সবাই থাকেন, ধন্যবাদ সবাই, জি। গুড নাইট সবাই। ওকে, সবাইকে ধন্যবাদ। রাইট রাইট সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।